আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার লক্ষ্যে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্নায়ের পক্ষ থেকে প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত আছি, তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও যে সবাই ক্লিয়ারলি সব কিছু শুনতে পাচ্ছ কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না, আমিও একটু চেক করে নিচ্ছি। সো আমরা কিন্তু আজকে কোন অধ্যায়টা করবো রে? আজকে কিন্তু আমরা পদার্থবিজ্ঞানের স্থিরতরিত অধ্যায়টা করব। এই অধ্যায়টা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ আছে, কারণ অর্থাৎ রিসেন্ট সালে অর্থাৎ 22-23 সেশনে এইখান থেকে প্রায় 2টা থেকে 3টা প্রশ্ন আসছিল। একটু পরে আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। তো সবার আগে আমাকে একটু জানাও যে ভাইয়া সকল কিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আমি শুরুতেই একটু দুঃখিত, মনে হয় হচ্ছে 5-7 মিনিট একটু দেরি হয়ে গেছে, তাই না? সো সমস্যা নাই, সবাই চলে আসো, সবাই দ্রুত আমরা চলে আসি, ঠিক আছে? আমি শুরুতেই হচ্ছে আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটা একটু হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই জানতে পারে। ওকে ওকে, আচ্ছা। সো সবাই আমরা খুব দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে, ওকে, এই তো সবাই চলে আসতেছে। সো সবাই যারা চলে আসছে অলরেডি, তারা একটু কষ্ট করে বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবাই জানতে পারে যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। সো আমি একটু সময় দিয়ে নিচ্ছি, আমরা আর 1টা মিনিট ওয়েট করব সবার জন্য, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো তোমাদেরকে ভাইয়া কথা দিয়েছিলাম যে পরীক্ষার আগেই ইনশাআল্লাহ সিলেবাস শেষ করাই দিব। সো টেনশন করে না, সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আলটিমেটলি আজকে আমরা স্থিরতরিত একটা ক্লাসের মাধ্যমে শেষ করব। ক্লাসটা একটু ডিউরেশন বড় হবে, কারণ আগেই বলেছি যেহেতু আমাদের আগে সময় বেশি ছিল, এই জন্য আমরা হচ্ছে দেখা গেছে যে অল্প অল্প করে পড়তাম। যেহেতু এখন একটু সময় ঘনিয়ে আসছে, পরীক্ষাটা কাছাকাছি চলে আসতেছে, তার মানে আমাদের একটু বেশি প্রেশার নিতে হবে। সো আমরা স্থিরতরিত অধ্যায়টা আলটিমেটলি হচ্ছে একটা ক্লাসের মধ্যেই শেষ করব, A to Z শেষ করাই দিব ইনশাআল্লাহ। সো জাস্ট মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে কোশ্চেন করবা কমেন্ট সেকশনে, ওকে? সো ইনশাল্লাহ প্রবলেম হবে না। সো সবাই আমরা চলে আসি, এই তো সবাই চলে আসতেছি, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, কী অবস্থা রে তোমাদের? আচ্ছা ঠিক আছে, এই তো সবাই চলে আসতেছি, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, এই তো সবাই চলে আসছি। সো বন্ধুদের একটু মেনশন করে দাও কষ্ট করে, এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, ওকে? সো আমি আর দেরি করবো না, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো আমাদের উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে, তোমরা আর একটু হেল্প করলে আরও উপস্থিতি বেড়ে যাবে। সো একটু ক্লাসটা শেয়ার করে দেই, তাহলে আমরা দেখা যাবে যে সবাই মিলে একসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেষ করতে পারবো ইনশাআল্লাহ, ওকে? সো তোমরা আগেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো যে ভাই আজকে আমরা কি করব। আজকে হচ্ছে স্থিরতরিত অধ্যায়টা করব। সো এটা আমরা একটা পর্বের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। সো দেখো আমরা সবার প্রথমে যে কোশ্চেনটা একটু দেখবো, সেটা একটু চলো দেখে আসি। সো দেখো এটা হচ্ছে এগ্রিতে 22-23 অর্থাৎ একদম রিসেন্ট সালের একটা প্রশ্ন। সো সবাই একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শুনবে। নোট করার কোনো দরকার নাই এখন, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ওকে? আমি ক্লাস নেওয়ার সময় অনেক কিছু সুন্দর করে তোমাদেরকে থিওরিগুলো নোট করাই দেই। সো আলটিমেটলি এখন খাতা কলম নিয়ে তাড়াহুড়া করে নোট করার দরকার নেই, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবা তোমরা, ওকে? সো এখন জাস্ট খালি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সো দেখো এখানে কি বলছে ভাইয়া, যে PQRS আয়তক্ষেত্রে আমাদের PQ = 3 মিটার দেওয়া আছে এবং QR = 4 মিটার দেওয়া আছে। তারপর কি বলছে যে ভাইয়া PQR বিন্দুতে যথাক্রমে আমাদের +4 কুলম্ব এবং -5 কুলম্ব এবং +3 কুলম্ব চার্জ স্থাপন করলে S বিন্দুতে বিভব কত হবে। সো এইটা তোমাদেরকে সুন্দর মতো বুঝাইতে গেলে যদি আমি চিত্রটা অঙ্কন করি, তখন দেখবে সুন্দর মতো তোমরা ক্যাচ করতে পারবা। সো দেখো আমরা একটা আয়তক্ষেত্র, যেহেতু আয়তক্ষেত্র বলছে, সো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নেই। সো দেখো এইখানে একটা আয়তক্ষেত্র ধরো অঙ্কন করে নিলাম। সো আয়তক্ষেত্রে দেখো আমাদের কি বলছে যে ভাই এটা P বিন্দু, এটা Q বিন্দু, এটা হচ্ছে R বিন্দু, এটা হচ্ছে S বিন্দু। তাহলে দেখো PQ = কত দেওয়া আছে আমাদের? 3 মিটার। তার মানে PQ = দেওয়া আছে 3 মিটার। তাহলে 3 মিটার হলে এটাও আমাদের 3 মিটার হবে। আবার দেখো আমাদের কি আছে QR কত দেওয়া আছে ভাইয়া? 4 মিটার। তার মানে QR এটা দেওয়া আছে ভাইয়া 4 মিটার। তাহলে এটাও আমাদের ভাইয়া 4 মিটার। এখন তোমাকে আরও বলে দিচ্ছে, দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি। দেখো এখানে বলে দিচ্ছে যে ভাইয়া P বিন্দুতে +4 কুলম্ব চার্জ আছে। তার মানে এখানে আমাদের +4 কুলম্ব চার্জ আছে। Q বিন্দুতে কত? -5 কুলম্ব চার্জ আছে। তার মানে -5 কুলম্ব চার্জ আছে। আবার R বিন্দুতে +3 কুলম্ব চার্জ আছে। R বিন্দুতে +3 কুলম্ব চার্জ আছে। তার মানে তোমাকে এই যে এইখানে কি আমাদের কি বলছে? বিভব কত হবে, ঠিক আছে? আমাদের এই বিন্দুতে বিভব অর্থাৎ V = হোয়াট, অর্থাৎ VS = হোয়াট আমরা বলতে পারতেছি যে ভাইয়া VS = হোয়াট, এটাই আমাকে বের করতে বলছে। এই তো অলরেডি অনেকেই অ্যান্সার করে ফেলছো, অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। সো আমরা দেখি এটা তো ম্যাথমেটিক্স, সো আমাদেরকে একটু করে চেক করতে হবে যে আসলে তোমারটা ঠিক আছে কিনা।
সো সবাই কি করবা, দেখো আমি কিন্তু একদম বেসিক থেকে ভেঙে ভেঙে সমাধান করে দিই, তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা। তোমরা মনে করবা যে এটাই হয়তো লাইভ এক্সাম, সো এক্সামের মতো করে তোমার প্রশ্নটা দেখাইছি, তার মানে তুমি নিজে নিজেই ট্রাই করো, যেটা অ্যান্সার আসছে যে এসার মতো সবাই একটু কমেন্ট সেকশনে দেওয়ার ট্রাই করবা। যদি ভুল হয় কোনো সমস্যা নাই, ভাইয়া তো আসি, খুব সুন্দর মতো শিখাই দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো দেখো কি বলছে আমাদের এখান থেকে বিভব বের করতে হবে, ঠিক আছে। সো বিভব আমরা কিভাবে বের করব? সো দেখো আমরা বিভব বের করার জন্য এখানে একটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি, যেহেতু আমাদের আলটিমেটলি বিভব বের করতে বলছে। সো দেখো এখান থেকে আমরা ভিএস, এই যে ভিএস ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দেখো আমাদের কি বলছে যে ভাইয়া এই বিন্দুতে এস বিন্দুতে কি বলছে, বিভব বের করতে বলছে, যে ভাই কত বিভব হবে। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারবো, দেখো প্রত্যেকটা বিন্দুর আমাদের এখানে পি বিন্দুর আমাদের চার্জ কত ভাই, এখানে আমাদের কিউ ডিভাইডেড বাই আর, তার মানে কিউ ওয়ান এখানে আর1 প্লাস কিউ টু প্লাস কিউ2 ডিভাইডেড বাই আর2 অথবা ডি2, তোমরা যেটাই বলো না কেন, অর্থাৎ দূরত্বটা। আর এখানে আমাদের প্লাস হবে কিউ3 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কি R3, ঠিক আছে। সো এইটা আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারবো। এখন দেখো একটু খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন এই যে কিউ ওয়ানের মান বসায় কত দিব ভাইয়া, এই যে 4 কুলম। তাহলে দেখো 4 কুলম, তাহলে দেখো 4 ডিভাইডেড বাই আমাদের কত, এই যে R1 এর মান কত ভাইয়া, দেখো আমাদের কত, এখান থেকে পি থেকে কিউ এর দূরত্ব কত 3, তার মানে এখানে 3 বসাই দাও। তারপরে দেখো আবার এখানে কি বলছে যে ভাইয়া -5 কুলম, তার মানে কিউ2 এর মান কত বসাবো, -5 কুলম। তাহলে দেখো -5 ডিভাইডেড বাই, এখন তাহলে কি করব, এটা থেকে আমরা কি করতে পারি, দেখো 4 ডিভাইডেড বাই 3, তাহলে এখন এই পাশের দূরত্বটা বসাই দিব আমরা, এই পাশের দূরত্বটা বসাই দিলে খুব সুন্দরই চলে আসবে। আচ্ছা আমি কি ভুল করলাম, দাঁড়াও দেখি, ও এইছো একটু ভুল হয়ে গেছে। দেখো আমরা কি করছি, এখানে তো আমাদের সবগুলো দূরত্ব কার সঙ্গে কাউন্ট করতে হবে জানো, এখানে একটু নোট করে নাও। সো এখানে একটু নোট করে দিই, তাহলে তোমাদের আর ভুল হবে না। সো এই দূরত্বগুলো কার সাথে কাউন্ট করবা, দেখো আমাদের এই সকল এই এস বিন্দু থেকে, তার মানে পি যদি কাউন্ট করো তাহলে পি থেকে কতটুকু দূরত্ব আছে এটা কাউন্ট করতে হবে, তারপরে কিউ যদি কাউন্ট করো কিউ থেকে কতটুকু দূরত্ব আছে এটা কাউন্ট করতে হবে, এবং আর যদি নাও তাহলে এখান থেকে কতটুকু দূরত্ব আছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে দেখো আমরা কিউ যখন নিয়েছি, অর্থাৎ আমরা +4 যখন নিয়েছি ভাইয়া, তার মানে 4 ডিভাইডেড বাই, এখন দূরত্বটা কত বসাবো, যে পি থেকে এস বিন্দুর দূরত্ব কত, 4 মিটার, তাহলে এখানে 4 বসাই দিব। তারপরে দেখো যখন আমরা কিউ নিছি অর্থাৎ -5 নিছি, সো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 5 ডিভাইডেড বাই, এখন তাহলে 5 থেকে কত দূরত্ব, এটা আমাদের দেওয়া নাই। তাহলে দেখো যে ভাইয়া আমি যখন এইটা থেকে এটা দূরত্ব আমরা হচ্ছে যুক্ত করে দিলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ পাই গেছি যেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না। তো সমকোণী ত্রিভুজের দেখো আমাদের যদি লম্ব এবং ভূমি 3, 4 হয়, তাহলে আমাদের অতিভুজ কত হবে ভাইয়া, 5 মিটার, তাই না। অতিভুজ কত হবে, 5 মিটার। তাহলে দেখো এখানে 5 ডিভাইডেড বাই 5 আসতেছে, তারপরে প্লাস যখন আমি এই যে +3 কুলম নিব, তখন আমাদের আর বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব নিতে হবে। তাহলে দেখো আমাদের কত আসতেছে ভাইয়া, 3 উপরে আসতেছে আমাদের হচ্ছে কত, এখানে আসতেছে +3 ডিভাইডেড বাই আমাদের 3 চলে আসতেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের কত চলে আসতেছে ভাই, সো এটা 5 5 4 4 কাটা, তার মানে 1 1 কাটা, পুরোটাই কাটা হয়ে গেছে। তারপরে এখানে আমাদের কত আসছে 1 শুধুমাত্র, তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর একক যেহেতু আমাদের কি বলছে, বিভব বলছে, তার মানে এত ভোল্ট, তার মানে এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার। সো দেখো তো দেখি ভাইয়া 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কোথায় আছে, দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস আছে নাই ভাইয়া, পজিটিভটা আসছে, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট আনসার। সো সবাই বুঝতে পারছো কিনা, 100% ক্লিয়ার কিনা ভাইয়ারা, আমাকে একটু জানাও দেখি, সবার ক্লিয়ার কিনা। এই তো অনেকেই অ্যান্সার করে ফেলছো, সবার আগে অ্যান্সার করছিলা এশা, তারপরে সুজন অ্যান্সার করছো, ধন্যবাদ। প্রেমা অ্যান্সার করে ফেলছো, ওকে জোস। তার মানে দেখো ভাইয়া আমি তোমাকে কি করে নিলাম, জাস্ট নোটটা কি করবা এখানে, যে এস বিন্দু থেকে সকল এই যে সাপেক্ষ বিন্দু এস ধরে নিতে হবে, কার সময় সাপেক্ষ এস ধরবো, কি দূরত্ব নির্ণয়, দূরত্ব যখন বসাবো তখন, অর্থাৎ যখন আমরা কি করব, আমরা বিভবের মেইন সূত্রটা কি জানি ভাইয়া, বিভবের v ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপরে কিউ ডিভাইডেড বাই আর, এই সেই সূত্রটাই লিখছি। জাস্ট আমরা এই যে এস বিন্দুতে কি বিভব আছে সেটা বের করার জন্য। সবার 100% ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি, সবার 100% ক্লিয়ার কিনা, একটু সবাই দ্রুত সবাই একটু আমাকে দ্রুত জানাও যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে দ্রুত জানাও, তাহলে আমরা দ্রুত নেক্সট কোশ্চেনে চলে যেতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কনসেপচুয়াল একটা প্রশ্ন, একদম রিসেন্ট সালে আসছে, দেখো কত সালে, এগ্রিতে 22-23 সেশনে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে আচ্ছা, ওকে
আচ্ছা, সো দেখো এখন কিন্তু তোমাদের কষ্ট করে ভাইয়া কি করার দরকার নাই, নোট করার দরকার নাই। এখন কষ্ট করে ভাইয়া নোট করার দরকার নাই, কারণ এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো এখন কষ্ট করে নোট করার দরকার নাই, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি দিয়ে দিব। দাগানো স্লাইডটা কীভাবে পাবা ভাইয়া? জাস্ট ক্লাসটা শেয়ার করবা, স্ক্রিনশট দিয়ে পেজে নক করলে তোমাকে পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, সো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা কি করবো ভাইয়া, নেক্সট প্রশ্নে চলে যাব। কথা না বাড়িয়ে আমরা নেক্সট প্রশ্নে যদি চলে যাই, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের, এটাও কিন্তু দেখছো এই যে রিসেন্ট সালে স্থিতির থেকে অনেক প্রশ্ন আসছিল, মোট 3টা প্রশ্ন আসছিল। ওকে, দেখো এটাও কিন্তু আমাদের এগ্রিতে 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। সো আমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা একটু দেখি। দেখো কি বলছে, যে ভাইয়া আমাদের 1 × 10⁻³ কুলম 10⁻³ কেজি ভরের একটি সোলার বল 2 × 10⁻⁴ কুলম চার্জে চার্জিত। বলটিকে আমাদের অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত আমাদের নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে? কত নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে? খুবই জোস একটা প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে দেখো আমাদের কি বলছে, কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে। এখন তড়িৎ ক্ষেত্র = আমরা কি লিখতে পারবো ভাইয়া? দেখো বেসিক সূত্রটা কি জানি আমরা, যে ভাইয়া আমরা কি জানি, F/Q, তাই না? বেসিক সূত্রটা আমরা কি জানি, F/Q। বাট এখন কি এই সূত্রটা পড়বে? এখন সূত্র কখন কোনটা পড়বে এটা কার উপর ডিপেন্ড করে? এটা প্রশ্নের উপাদান বা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে ভাই, এখানে ভর দেওয়া আছে অর্থাৎ এম এর মান দেওয়া আছে, এখানে কুলম্বের মান দেওয়া আছে অর্থাৎ কিউ এর মান দেওয়া আছে। ওকে, তাহলে দেখো আমার এখানে তো কোনো ভর নাই, তাহলে আমরা কি করব ভাইয়া, আমরা কি করব, দেখো এটাকে আরেকটু ভাঙ্গাইতে হবে। এটাকে কি করব ভাইয়া, আরেকটু জাস্ট ভাঙ্গাই দেবো। এটাকে কি করবো রে, আরেকটু ভাঙ্গাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আরেকটু ভাঙ্গাই দাও। সো দেখো এখানে যদি আমরা আরেকটু ভাঙ্গাই দিই তাহলে কি আসতেছে ভাইয়া, এখানে আমরা mg, F=ma বা mg, আচ্ছা দাঁড়াও দেখি এটা ল্যাগ করতেছে কেন। ওকে, আমরা কি পাইছি যে ভাইয়া E=F/Q, আবার F=ma বা mg/Q। সো দেখো আমাদের যেহেতু ভর আছে তার মানে আমরা এই সূত্রটা দিয়ে সমাধান করব। আমাদের যদি এখানে ভর দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে সমাধান করব। আর যদি বল দেওয়া থাকতো ভাইয়া তাহলে E=F/Q এটা দিয়ে করে ফেলতাম। তাহলে দেখো এখন মান বসাই দাও ভাইয়া। সো আমাদের m এর মান কত ভাইয়া, 1 × 10⁻³ সো বসাই দাও। তারপরে গুণন জির মান কত ভাইয়া, জির মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই আমাদের দেখো তো কত আসে, যে ভাইয়া কুলম্বের মান আমাদের চার্জের মান কত, 2 × 10⁻⁴। ওকে, সো এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো খুবই সিম্পল একটা ক্যালকুলেট। তাহলে দেখো এই যে এই -4কে আমরা যদি উপরে পার করে দিই তাহলে আমাদের কি হবে, +4। তার মানে এখানে শুধুমাত্র 10 থাকতেছে। তাহলে দেখো এখানে আমাদের 10⁻1 তার মানে 10ই থাকতেছে। তাহলে দেখো এই 10কে আমরা এক ঘর দশমিক তুলে দাও আর এখান থেকে একটা শূন্য কেটে দাও, তার মানে 98 থাকলো। এখন 98/2 কত হবে রে, 49। তার মানে 49 আমাদের কত তড়িৎ প্রাবল্য, কত নিউটন পার কুলম, 49 নিউটন পার কুলম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো আমাদের বি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি দেখো খুব সিম্পলি কিন্তু আমরা সমাধান করে ফেললাম, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো সবার ক্লিয়ার, একটু বলো দেখি। এই তো সবাই করে ফেলছো। তো এসা একদম mg=QE। ওকে, সো আমরা দেখো আমরা একদম ভেঙে তোমাকে বের করে দিলাম যে ভাইয়া আমাদের এই কোন সূত্র থেকে মূলত এটা আসছে। আমাদের বেসিক সূত্রটা হচ্ছে আমাদের E= অর্থাৎ তড়িৎ প্রাবল্যর F/Q, F কে ভাঙো mg/Q, এখান থেকেই মূলত আমাদের অ্যান্সারটা চলে আসছে। সো সবার ক্লিয়ার ভাইয়া, একটু আমাকে বলো দেখি। সো ক্লিয়ার হলে আমি তোমাকে একটু কষ্ট করে নোট করাই দিব। দেখো যদি আমাদের কখনো তুমি এরকম দেখতে পাও যে আমাদের ওজন স্থির রাখতে যদি বলা থাকে যে ভাই ওজন স্থির, প্রশ্নে যদি কখনো তুমি ওজন স্থির এই কথাটা দেখতে পাও, প্রশ্নে যদি কখনো তুমি ভাইয়া কি দেখতে পাও, ওজন স্থির কথাটা দেখতে পাও, অথবা ওজনের সমান, স্থির বল বা ওজন স্থির বা ওজনের সমান, স্থির বল বা ওজন স্থির বা ওজনের সমান এই টাইপের কথাগুলো দেখতে পাও, এই কয়েকটা কিওয়ার্ড দেখতে পাও, ডিরেক্ট আমাদের যেহেতু ওজন সব জায়গায় ওজন স্থির বল ওজন আছে, তখন আমরা ডিরেক্ট আমরা E=mg/Q দ্বারা সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই কয়েকটা কিওয়ার্ড জাস্ট প্রশ্নে থাকলে তখন আমরা E=F/Q এই সূত্র ফেলাবই না, ডিরেক্ট আমরা বসাই দিব যে ভাই E=mg/Q। সো তোমাদের যাতে করে একটু দেখো 1 সেকেন্ড যদি তোমার পরীক্ষার হলে বেঁচে যায়, এটাই তুমি অন্য কোশ্চেনে কাজে লাগাইতে পারবা। পরীক্ষার হলে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রথম থেকেই তোমাকে সুন্দর করে
ম্যানেজমেন্ট করতে হবে, ওকে, যাতে করে তোমার 1 ঘন্টার মধ্যে ঠিক 100টা প্রশ্ন তুমি সমাধান করতে পারো। অনেকে আছে যে ভাই 100 নাম্বার পর্যন্ত যাইতেই পারে না, কারণ কি? কারণ আলটিমেটলি সময় হুদাই নষ্ট করে। দেখা গেছে যে আলটিমেটলি তোমার যদি একটু স্মার্টলি ক্যালকুলেশন করো তাহলে তোমার সময়টা কিন্তু অনেক সেভ হয়ে যায়। বাট আমরা কি করি? আমরা দেখা গেছে যে হেলাই ফেলাই করতে থাকি, তারপরে দেখি যে ভাই ঘন্টা বেজে গেছে কিন্তু আমি 80 নাম্বার প্রশ্নে আটকায় আছি, এখনও 20টা প্রশ্ন আমার বাকি। সো এই কাজ করা যাবে না, শুরু থেকে আমাকে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে, ওকে। সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে বলো দেখি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো যে ভাইয়া সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? ওকে জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে কেন? তোমরা কি ঠিকমতো শেয়ার করো নাই আজকের ক্লাসটা? কে কে শেয়ার করছে একটু ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে একটু লেখো দেখি শেয়ার ডান। আর যারা এখনও শেয়ার করেনি তারা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া শেয়ার ডান। যারা করছো তবুও তারাও হচ্ছে কমেন্ট করো যে ভাইয়া শেয়ার ডান। ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে কেন? ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে কেন? ক্লাসে উপস্থিতি কমা তো ভালো লক্ষণ নয়। কারা কারা শেয়ার করছি তারা একটু কষ্ট করে শেয়ার ডান লেখেন, যারা এখনও শেয়ার করেনি তারা একটু কষ্ট করে শেয়ার করে দেন। দেখেন আমাদের পুরোটাই দেখো, আমরা প্রথম থেকে একদম কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রথম থেকেই তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ভাইয়া ইনশাল্লাহ আমরা যদি সুস্থ থাকি তাহলে সিলেবাসটা কমপ্লিট করাই দেওয়ার চেষ্টা করব। সো আমরা কিন্তু সেই লক্ষ্যে তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই এই ক্লাসগুলো নিচ্ছি। সো তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেহেতু এই পুরোটাই আমাদের ফ্রি প্রোগ্রাম আর এটাই তোমাদের লাস্ট কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমেই এই সেশনের এডমিশন টেস্ট শেষ হবে। সো আমরা চাচ্ছি যে ভাইয়া এই শেষ পরীক্ষাটা যাতে সবাই সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো। অনেকে আছে যে অর্থের অভাবে ভালো কোচিং করতে পারে নাই, ভালো ভাইয়ার কাছে পড়তে পারে নাই। সো আলটিমেটলি আমাদের যেহেতু এই ফ্রি ক্লাস, সো আলটিমেটলি আমি তোমাদেরকে জাস্ট এতটুকুই কথা সবসময় বলি যে ভাই আমাদের এই ক্লাসগুলো ফ্রি হলেও কোয়ালিটি কিন্তু 100-এ 100 দেওয়ার চেষ্টা করতেছি আমরা। সো তোমরা অনেক দিন থেকে আমাদের সাথে ক্লাস করতেছো ইনশাল্লাহ জানো। সো আমাদের এই ক্লাসগুলোই কিন্তু যথেষ্ট একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করা। সো এই জন্যই তোমাদেরকে বারবার করে বলা যে ভাইয়া একটু শেয়ার করো, একটু মেনশন করো, যাতে করে তোমার পাশাপাশি অন্য বন্ধু বান্ধবদেরও একটু উপকারে আসে ক্লাসগুলো, ওকে। আচ্ছা, সো এই তো অনেকেই শেয়ার করছো, শেয়ার ডান, ওকে। আচ্ছা, সো আলটিমেটলি এটা একটু বারবার বলাতে আলটিমেটলি কেউ বিরক্ত হয় না যে ভাইয়া ক্লাসের শুরুতে আইসা হচ্ছে তোমাকে শেয়ার করতে বলতেছি। সো তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে ভাইয়ারা এত কষ্ট করতেছি তোমাদের জন্য, সো ভাইয়াদের জন্য বা তোমার অন্য বন্ধু বান্ধবদের জন্য জাস্ট এতটুকু একটা শেয়ার করতে পারবে না? আমি জানি আমাদের স্টুডেন্ট অনেক লক্ষ্মী, সো তোমরা সবাই ইনশাল্লাহ শেয়ার করবে, ওকে। আচ্ছা, সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো তো নেক্সট প্রশ্নে কি বলছে। নেক্সট প্রশ্নটা দেখো, আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। সো নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া? নেক্সট প্রশ্নটা দেখো, একটু মনোযোগ দিয়ে পড়ি আমরা। সো দেখো এখানে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন ঢাবিতে অনেকবার আসছিল। সো দেখো এ ও বি দুটি সমান্তরাল পাতধারক। দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। কি বলছে? সমান্তরাল পাতধারক, সমান্তরাল পাতধারক, ওকে। তারপরে দেখো উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 1.5 মিটার স্কোয়ার, 1.5 মিটার স্কোয়ার অর্থাৎ এর মান, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ওকে। আচ্ছা বুঝলাম। তারপরে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডির মান দেওয়া আছে আমাদের 0.015 মিটার। ধারক দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত, এইটাও একটা কিওয়ার্ড। দেখো কি বলছে? শ্রেণী সমবায়ে যুক্ত করছে। শ্রেণী সমবায়ে যুক্ত করতে তুল্য ধারকত্ব কত মাইক্রোফ্রাড। দেখো এখানে কিন্তু মাইক্রোফ্রাড একক বলছে, খেয়াল রাখবা যে ভাই ফ্রাড এককে চাইছে নাকি মাইক্রোফ্রাড এককে চাইছে। সো এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো পাওয়া যাবে। আর এপসাইলন নটের মান তো আমরা সবাই জানি। সো এপসাইলন নটের মান তোমাকে দেওয়াই আছে, এটা মাঝে মাঝে নাও দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নাই, ওকে। সো দেখো সমান্তরাল পাতধারক এবং গোলীয় পাতধারকের ক্ষেত্রে ধারকত্বটা কত আসলে। দেখো এখানে কিন্তু তোমার একটা ছোট্ট বেসিক আছে। আমাদের ধারকত্ব কয় ধরনের হয়? 2 ধরনের, একটা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে, একটা গোলীয় পাতধারকের ক্ষেত্রে। সো আমরা একটু বেসিকটা যদি আগে ক্লিয়ার করে নেই ভাইয়া। সো দেখো আমাদের সমান্তরাল পাতধারক এবং গোলীয় পাতধারক, সো দুইটা কন্ডিশন আছে আমাদের। সো আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে, সমান্তরাল পাতধারক আমরা একটু বেসিকটা একটু ক্লিয়ার করে নেই। সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমাদের কি থাকবে? এরকম আমাদের সমান্তরাল পজিশনে দুইটা পাতধারক থাকবে আর মধ্যবর্তী দূরত্ব কি থাকবে? ডি থাকবে, ওকে। আচ্ছা, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমাদের ধারকত্ব নির্ণয় সূত্র কি ভাইয়া? এপসাইলন নট এ ডি, অথবা এটাকে আমরা এপসাইলন নট কে এ ডি লিখি, ঠিক আছে। সো এই কে এর মান সবসময় আমাদের 1 ধরে নিতে হয়। কে এর মান আমরা 1 ধরে নেই। কি মাধ্যমে ভাইয়া? কেটা কি আসলে? কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর শূন্য মাধ্যমে আমাদের এই পরাবৈদ্যুতিক ধ্রুবক 1। সো আমাদের কেটা হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি ভাইয়া? পরাবৈদ্যুতিক ধ্রুবক,
পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, আচ্ছা, নর্মালি আমরা এই যে শূন্য মাধ্যমে সবসময় আমরা কি কে এর মান 1 ধরে নিই। সো এই জন্যই আমরা সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডি লিখি। ওকে, আচ্ছা, আবার দেখো গোলীয় পাতধারকের ক্ষেত্রে যদি বলা হয় যে ভাইয়া গোলীয় পাতধারকের ক্ষেত্রে কি হবে, গোলীয় পাতধারকের ক্ষেত্রে কিন্তু সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, ঠিক আছে। সো এই দুইটা সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভাইয়া কোনটা গোলীয় আর কোনটা সমান্তরাল, কোথায় কি প্রশ্নে বলা আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, গোলীয় বলা আছে নাকি সমান্তরাল বলা আছে। এখন দেখো এইখান থেকে তোমাদের অনেক থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে, সেটা কি কি ভাইয়া, দেখো গোলীয় পাতধারকের ক্ষেত্রে আমাদের কিছু সম্পর্ক পাচ্ছি আমরা এখানে, যে ভাইয়া সি সমানুপাতিক আমরা কি লিখতে পারতেছি ভাইয়া, আমরা হচ্ছে সি সমানুপাতিক এ লিখতে পারতেছি, সি সমানুপাতিক আমরা কি লিখতে পারতেছি 1/d, অর্থাৎ ক্ষেত্রফলের সমানুপাতিক বা দূরত্বের ব্যস্তানুপাতিক। আবার এই সূত্রটাকে দেখো, এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি থাকে যে ভাইয়া 4 পাই এপসাইলন নট কে আর। সো দেখো আলটিমেটলি আমাদের দুই কন্ডিশনের ক্ষেত্রেই দেখো, দুই কন্ডিশনের ক্ষেত্রেই ভাইয়া এখানেও পাচ্ছি আমরা আরেকটা যে সি সমানুপাতিক কে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে আমাদের সমান্তরাল পাতধারকের ক্ষেত্রেও সমানুপাতিক, আবার গোলীয় পাতধারকের ক্ষেত্রেও সি সমানুপাতিক কে, অর্থাৎ আমাদের দুই কন্ডিশনে অর্থাৎ সমান্তরাল পাতধারক এবং গোলীয় পাতধারক দুই ক্ষেত্রে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। বাট ক্ষেত্রফলের সাথে দেখো আমাদের দুই ক্ষেত্রেই আমাদের কি আলটিমেটলি দেখো এখানে আমাদের সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে ক্ষেত্রফল সমানুপাতিক বাট দূরত্বের ব্যস্তানুপাতিক। ওকে, সো এই সম্পর্কগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে ভাই, সমান্তরাল পাতধারক, তার মানে আমাদের সূত্রটা কি হবে, আমাদের এই সূত্র দিয়ে সমাধান করতে হবে। ওকে, সো সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই ধারকত্বটা বের করে নিব, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা ধারকত্ব বের করে নেব। সো আমরা এই সাইডে একটু চলে আসি। সো দেখো সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা যদি ধারকত্ব বের করতে চাই তাহলে আমাদের কি কি দেওয়া আছে ভাই, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। তার মানে আমরা সি ইকুয়াল টু কি জানি, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এখন দেখো সি ইকুয়াল টু এপসাইলন নটের মান কত ভাই, 8 × 8 10 টু দি পাওয়ার 8.8 × 10 ইনভার্স 12 ডি, আর ইনটু অবস্থায় আমাদের গুণ আমাদের কি হবে ভাই, এর মান কত দেখো 1.5। সো এখানে আমি 1.5 বসাই দিলাম, ডিভাইডেড বাই ডি, ডি এর মান কত ভাইয়া 0.015। সো এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে দেখো যখনই আমরা দেখবো যে ভাই দশমিকের পর অনেকগুলো আছে তখনই আমরা কি করবো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করে নিতে পারি যে ভাই 10 এর পাওয়ার বানাই নিব। তাহলে দেখো উপরে যেহেতু আমাদের 1.5 আছে তার মানে এটাকেও আমরা 1.5 করে নিব। তাহলে দেখো এক ঘর দশমিক তুলবো, দুই ঘর দশমিক তুলবো, তার মানে আমরা 1.5 × 10 ইনভার্স 2 লিখতে পারবো যেহেতু দুই ঘর দশমিক তুলে ফেলছি। তার মানে 1.5 × 10 ইনভার্স কত 2 পাইলাম। তাহলে দেখো এই 1.5 কাটা, 1.5 কাটা। আবার এইখান থেকে যদি আমি লিখি তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাইয়া, আমাদের এইখান থেকে আসতেছে কত, এখান থেকে আসতেছে যে 10 টু দি পাওয়ার, এখানে কাটাকাটি করলে দুইটা প্লাস হয়ে যাবে, তার মানে 10 টু দি পাওয়ার 10 চলে আসতেছে। আচ্ছা, ক্যালকুলেশনটা আমাদের এইভাবে চলে আসছে। সো ক্যালকুলেশনটা আরেকটু চালাকি করে আমরা একটু ভিন্নভাবে করলে আই থিঙ্ক আরও বেটার হবে। ক্যালকুলেশনটা দেখো 10 ইনভার্স এখানে 10 ইনভার্স হবে কারণ আমাদের -12 ছিল, জাস্ট এই 2টা পজিটিভ হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া এখানে, সি ইকুয়াল টু 8.8 × 10 ইনভার্স 10 আসতেছে আমাদের ধারকত্ব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ধারকত্ব চলে আসছে। সো এতটুকু 100% ক্লিয়ার কিনা ভাইয়া, আমাকে একটু জানাও দেখি যে ভাইয়া এতটুকু আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, এতটুকু আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, দ্রুত একটু জানাও যে ভাইয়া এতটুকু আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। তারপরে আমরা কি বলছে, ধারক দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করবে, তারপরে আমাদের কত মাইক্রোফ্যারাড আমরা আসতেছি, অ্যান্সার প্রায় হয়ে গেছে। সো আমি একটু বেসিক দিয়ে বুঝাইলাম, এই জন্য একটু সময় লাগলো, কারণ সব সময় তোমাদের সমান্তরাল পাতধারক থাকবে না, মাঝে মাঝে গোলীয় পাতধারকও থাকবে। সো 100% ক্লিয়ার কিনা ভাইয়া বলো দেখি, 100% ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত রেসপন্স করবা, সবাই একটু দ্রুত রেসপন্স করবা যে ভাই 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না, 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না, সবাই দ্রুত। ওকে জি ভাইয়া ক্লিয়ার। এখন দেখো চলতরিতে কিন্তু আমি বেশ কয়েকটা শর্টকাট লেখাই দিছিলাম এবং আরও বলছিলাম যে ভাইয়া স্থির তড়িতের ধারক আবার হচ্ছে চলতরিতের রোধ একে অপরের উল্টা। তাহলে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে ভাইয়া রোধের ক্ষেত্রে আর এস ইকুয়াল টু লিখি আমরা R1 + R2 + R3 + R'(n) পর্যন্ত। বাট এইখানে সিএসটা কি হবে ভাইয়া, সিএস দেখো শ্রেণীর ক্ষেত্রে আমাদের রোধের উল্টায় হয়ে যাবে। তার মানে দেখো এখানে আমরা C1 + C2 + C3 এইভাবে করব না, আমরা কি করব ভাইয়া, আমরা করব হচ্ছে 1/C1
প্লাস 1 ডিভাইডেড বাই C2 প্লাস 1 ডিভাইডেড বাই ড্যাশ 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 Cn পর্যন্ত। ওকে, বাট এইটার ক্ষেত্রে আমি একটা তোমাদেরকে শর্টকাট শিখাইছিলাম রোধের ক্ষেত্রে, মনে পড়ে যে ভাইয়া দুইটা যদি রোধ সমান্তরালে থাকে তাহলে আরপি কীভাবে নির্ণয় করতে হয়, গুণফল ডিভাইড বাই যোগফল। বাট আমাদের ধারকটা কি রোধের উল্টা, তার মানে এখানে শ্রেণীর ক্ষেত্রে সেম জিনিস হবে, অর্থাৎ আমি এখানে কি করতে পারবো, গুণফল ডিভাইডেড বাই যোগফল দিয়ে করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে CS ইকুয়াল টু গুণফল ডিভাইডেড বাই যোগফল দিয়ে করতে পারবো। আদারওয়াইজ আরও এটারও শর্টকাটের আর একটা বাপ ভার্সন আছে, সেটা হচ্ছে C ডিভাইডেড বাই N দিয়ে করতে পারবো। সো যার যেটা খুশি, সো C ডিভাইডেড বাই N দ্বারা করাই আই থিঙ্ক বেটার, কারণ আমাদের দেখো দুইটা সমান্তরাল পাত ধারকের যেহেতু দুইটারই ধারকত্ব সেম আছে, দুইটারই ধারকত্ব সেম, দেখো N এর মান যদি সেম হয় তাহলে আমরা C ডিভাইডেড বাই N করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে জাস্ট করে ফেলি, সির মান কত ছিল যে ভাইয়া 8.8 ইন্টু 10 ইনভার্স 10 ডিভাইডেড বাই দুইটা সমান্তরাল পাত ধারক, তার মানে 2। তাহলে আমাদের কত আসবে রে, অ্যান্সারটা কত আসবে সবাই একটু বলো, অ্যান্সারটা কত আসবে এখন, অ্যান্সারটা কত আসবে দেখো, জাস্ট গুণ করে দাও, আমাদের গুণ করে দাও। ওকে, আমাদের অ্যান্সারটা কত আসবে ভাইয়া, দেখো এটাকে গুণ করলে কত হবে, 4.4 ইন্টু 10 ইনভার্স 10। আচ্ছা এইটার হচ্ছে কেন জানি হচ্ছে অপশন দেওয়া নাই, অপশন হয়তো যে স্লাইডটা বানাইছে হচ্ছে একটু কাটাই ফেলছে, দুঃখিত। সো দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু 4.4 ইন্টু 10 ইনভার্স 10 চলে আসতেছে আমাদের। ওকে, সো এখন দেখো এই যে এখন কি এইটাই রাখবো না ভাইয়া, এটা তো আমাদের কি এককে আসলে, দেখো ধারকত্বের একক ফ্রাড এককে আসছে, এটা কি আসছে ফ্রাড, বাট এখানে আমাদের আছে মাইক্রো ফ্রাড। তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, তাহলে আমাদের কি করতে হবে, মাইক্রো ফ্রাড, তার মানে 10 ইনভার্স 6, তাহলে আমাদের কত চলে আসতেছে এখানে দেখো তো, 10 ইনভার্স 6 দ্বারা যদি আমরা ইয়ে করে দিই তাহলে 10 থেকে 6 বার দাও, তাহলে আমাদের ডিরেক্ট চলে আসবে ভাইয়া কত, আমাদের 10 ইনভার্স 4 চলে আসবে, অর্থাৎ আমাদের ডিরেক্ট অ্যান্সারটা চলে আসবে কত ভাইয়া, 4.4 ইন্টু 10 ইনভার্স 4, 4.4 ইন্টু 10 ইনভার্স 4, 4.4 ইন্টু 10 ইনভার্স 4। সো দেখো এই জিনিসটাই খেয়াল রাখতে হবে ভাইয়া, ফিজিক্সে একক কনভার্সন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো তোমাকে এখানে কিন্তু মাইক্রো ফ্রাড এককে চাইছে, নট ফ্রাড একক। সো সবার 100% ক্লিয়ার কিনা দেখো, এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল, এই জন্য সময় নিয়ে বুঝাইলাম, সবাই 100% ক্লিয়ারলি বুঝছি কিনা আমাকে একটু বলো। ওকে ওকে, সবাই একটু দ্রুত আমাকে জানাও, সবাই একটু দ্রুত জানাও। দেখো এই দেখো অনেক কয়েকটা কনসেপ্ট, প্রথমে সমান্তরাল পাতধারক দিছে, তারপরে আবার শ্রেণী সমবায় দিছে। সো আমি একদম ভেঙে ভেঙে বুঝাইলাম, দেখো অনেক একটু ঘিজিমিজি হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কারণ আমি পুরো দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, পরে জুম করে করে দেখে নিও। ওকে, দাগানো স্লাইড পেতে গেলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে নক করলে তোমাকে পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো ক্লিয়ার কি ভাইয়া, সবার ক্লিয়ার? ওকে, 100% ক্লিয়ার। ওকে আচ্ছা, ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নর্মালি এই টাইপের প্রশ্ন না ক্যালকুলেশনে আসে না, তোমার কি আসে জানো, এই যে গোলীয় পাতধারক এবং হচ্ছে আমাদের সমান্তরাল পাতধারকের থেকে সম্পর্ক থেকে আসে। ধরো ক্ষেত্রফল দ্বিগুণ করে দিছে, ধারকত্ব কত গুণ হবে, অথবা দূরত্ব দ্বিগুণ করে দিছে বা দূরত্ব অর্ধেক করে দিছে, ক্ষেত্রফল আমাদের ধারকত্ব কত হবে। এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসে, ক্যালকুলেশনটা কম আসে। তোমরা একটু মোটামুটি অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে ভাইয়া 2022-23 সেশনের যে কৃষিগুচ্ছ পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু ফিজিক্সে অনেক ক্যালকুলেশন দিয়ে মানে ভরাই দিছে, প্রত্যেকটাই বড় বড় ক্যালকুলেশন দিছে কেন জানি। সো ওরা অনেক পোড়া কপাল ব্যাস ছিল, ঠিক আছে। ফিজিক্সের প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, বাট ক্যালকুলেশনের বেশি ছিল, একদম সবগুলো ক্যালকুলেশনে অনেক বড় বড় ক্যালকুলেশন ছিল, ঠিক আছে। বাট তোমাদের বেলায় এটা না হোক আশা রাখি ইনশাল্লাহ। দেখা গেছে যে নর্মাল দৃষ্টিকোণ থেকে দেখবা যে যেবার একটু প্রশ্ন কঠিন হয় তারপরের বার একটু প্রশ্ন একটু লুজ হয়। সো তোমাদের সেই তুলনায় একটু প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনাটা আছে, বাট সহজ হোক কঠিন হোক এগুলো কখনোই মাথায় নেবে না। যদি কঠিন হয় তাহলে সবার কাছেই কঠিন লাগবে, আর যদি সহজ হয় সবার কাছেই সহজ লাগবে। কঠিন হলে কি কাটমার্ক কমে যাবে, সহজ হলে কাটমার্ক বেড়ে যাবে, এতটুকুই পার্থক্য। ওকে আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাব। সো দেখো এগুলো নিয়ে কখনোই ভাববা না যে ভাই প্রশ্ন সহজ হবে না কঠিন হবে, এটা কেউই বলতে পারবে না। দেখো আমি আমি হচ্ছে যারা প্রশ্ন করবে তাদের কি আত্মীয় লাগি, জামাই লাগি যে আমারে বলবে যে ভাই প্রশ্ন কি হবে, সহজ না কঠিন, এটা কেউ বলতে পারবে না। পরীক্ষা কমিটির যারা প্রশ্ন করে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য টিচারও জানে না যে ওই কমিটির মধ্যে কে কে আছে, ঠিক আছে। বুঝতে পারছি, এটা অনেক গোপনীয়তা থাকে, বুঝতে পারছি। এটা খুবই স্ট্রংলি মনে করো মেনটেন করা হয়, এটা কেউই জানে না যে প্রশ্নটা কার প্রশ্ন সিলেক্ট হচ্ছে, কার প্রশ্ন দিয়ে পরীক্ষাটা প্রশ্ন হচ্ছে। ওকে, সো এটা কেউই বলতে পারবে না। তোমার কাজ তুমি পড়াশোনা করে যাও, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, প্রশ্ন কঠিন হলে তুমি যদি পড়াশোনা করো, জেনুইনলি পড়াশোনা করো, তাহলে তোমার কাছে কঠিন লাগলে সবার কাছেই কঠিন লাগবে, কাটমার্ক কমে যাবে, এতটুকুই পার্থক্য জাস্ট। ওকে, সো দেখো এখন একটা অ্যানাউন্সমেন্ট, সেটা কি ভাইয়া, আমাদের
কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ, যেটা আমাদের পূর্ণাঙ্গ এক্সাম ব্যাচ, যেখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট 4টা ফেজের মাধ্যমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। সেখানে কিন্তু তোমাদের মেগা ডিসকাউন্ট অফার চলতেছে। সো তোমরা শুধুমাত্র 100 টাকায় ভর্তি হতে পারবে কিন্তু আমাদের এই কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে। এখন যদি ভর্তি হও, যেগুলো পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, অ্যাপসে সুন্দর মতো সাজানো রয়েছে, সেই পরীক্ষাগুলো সুন্দরভাবে দিয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। সকল পরীক্ষায় তুমি দিতে পারবা, অ্যাপসের মধ্যে সকল কিছু সাজানো আছে রুটিন অনুযায়ী। ওকে, এইখানে ভর্তি হওয়ার জন্য পেজে নক করবা অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে যোগাযোগ করবা। একটা কথা বলে রাখি ভাইয়া, ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে অবশ্যই বেশি করে পরীক্ষা দিতে হবে। তুমি আমার এখানে পরীক্ষা দাও, বাসায় পরীক্ষা দাও, বা অন্য যে কোনো জায়গায় পরীক্ষা দাও, রিকোয়েস্ট করব বেশি করে পরীক্ষা দাও। যে যত বেশি পরীক্ষা দিবে তার পরীক্ষাটা তত বেশি ভালো হবে, অর্থাৎ তুমি তত ভালো মতো প্রয়োগ করতে পারবা। তুমি যেটা পড়ছো, তুমি যেটা কষ্ট করে শিখছো, সেটা আলটিমেটলি পরীক্ষার হলে প্রয়োগ করবা। যদি পরীক্ষা না দাও বা পরীক্ষা ভীতি কাজ করে, তাহলে 100% কিন্তু এক্সিকিউট করতে পারবে না। সো অবশ্যই যেখানে ভালো লাগে ভাই পরীক্ষা দাও। আমরা আমাদের বেস্টটা দিয়ে এই এক্সাম ব্যাচটা পরিচালনা করতেছি, ইনশাল্লাহ নিরাশ হবে না যদি ভর্তি হও। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে থিওরি টাইপ একটা প্রশ্ন আছে। সো দেখি সবার আগে কে পারি আমরা, নেক্সটে সবার আগে কে পারি। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া, আহিত বস্তু কোথায় সব থেকে বেশি আধান থাকে? আহিত বস্তুর কোথায় সব থেকে বেশি আধান থাকে বলো। এই কোশ্চেনটা অনেক সহজ একটা প্রশ্ন, সবাই একটু বলো যে ভাই আহিত বস্তুর কোথায় সব থেকে বেশি আধান থাকে? সব থেকে বেশি আধান থাকে কোথায়, আমাকে একটু জানাও। সব থেকে বেশি আধান থাকে কোথায়? দ্রুত সব থেকে বেশি আধান থাকে কোথায়? দ্রুত জানাও। সব থেকে বেশি আধান থাকে কোথায় রে? এই তো সবাই, সবার অ্যান্সার দেখতে চাই আমি, কিন্তু সবার অ্যান্সার দেখতে চাই। অ্যান্সার ভুল হোক কোনো সমস্যা নাই ভাইয়া তো দাঁড়াইছি তোমাদের সকল কনফিউশন দূর করে দেওয়ার জন্য। আমি যতটুকু জানি ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করি সব সময়ের জন্য, ঠিক আছে? সো ভুল হোক কোনো সমস্যা নাই, এখানে লজ্জা শরমের কিচ্ছু নাই। তোমাকে কেউ মারবে না, তোমাকে কেউ বকা দিবে না। তুমি যেটা জানো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভুল হয় তাহলে ওইটাকে সংশোধন করার দায়িত্ব আমার। বাট যত পারো ক্লাসের মধ্যে ভুল করো, পরীক্ষার হলে গিয়ে এই সেম জিনিসগুলো ভুল করিও না, ঠিক আছে? ওকে, সো দেখো আমরা পেয়ে গেছি। এই তো সবাই অ্যান্সার করে ফেলছো ভাইয়া, উত্তল তলে। হ্যাঁ, আমাদের রাইট অ্যান্সার কিন্তু ভাইয়া উত্তল তলে, অর্থাৎ আমাদের একদম থিওরি টাইপ একটা প্রশ্ন যে ভাইয়া আহিত বস্তু কোথায় সব থেকে বেশি আধান থাকে? উত্তল তলে। আহিত বস্তুর কোথায় সব থেকে বেশি আধান থাকে ভাইয়া? উত্তল তলে। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে একটু নোট করাই দিই কিছু ইনফরমেশন, তোমাকে একটু সুন্দর, যেগুলো থিওরি টাইপে বেশি আসে, ঠিক আছে? সো একটু নোট করাই দিই। দেখো বৃত্তের বা গোলকের অভ্যন্তরে আমাদের কি হবে? ভিতরে বিভবটা কি থাকবে? ভিতরের বিভব, দেখো ভিতরের বা অভ্যন্তরের বিভবটা কি হবে? বিভব কি একটু বলো দেখি ভাইয়া, বিভবটা কি হবে? শূন্য হবে নাকি কি হবে বলো? যে ভাইয়া বৃত্তের বা গোলকের অভ্যন্তরের বিভব কি হবে? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও দেখি। এটাই তোমরা কি করো, ভুল করো, যে ভাই প্রাবল্য আর বিভবের মধ্যে গুলাই ফেলো। সো এটা একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দাও যে বৃত্তের বা গোলকের অভ্যন্তরে আমাদের বিভবটা কি হবে বলো। সবাই দ্রুত দেখি সবার আগে কে কমেন্ট করতে পারি আমরা? সবার আগে কে কমেন্ট করতে পারি দ্রুত ভাইয়া, যে বৃত্তের বা গোলকের অভ্যন্তরে বিভবটা কি হবে? বৃত্তের বা গোলকের অভ্যন্তরে বিভবটা কি হবে? সবাই একটু দ্রুত দেখি। বিভব ধ্রুবক থাকে, প্রাবল্য শূন্য হয়। এই তো মনের মতো একটা অ্যান্সার দিয়েছে সুজন, সো ধন্যবাদ ভাইয়া। সো দেখো বিভবটা কিন্তু ভাইয়া ধ্রুবক থাকবে, ঠিক আছে? বিভবটা ধ্রুবক থাকবে, আর এটা কার সমান হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে, ঠিক আছে? বিভব কিন্তু অল টাইম আমাদের ধ্রুবক থাকবে, পৃষ্ঠের বিভবের সমান হবে, ঠিক আছে? পৃষ্ঠের বিভবের সমান হবে। বাট আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া গোলকের বা বৃত্তের ভিতরে বা অভ্যন্তরে প্রাবল্য কত হবে? ডিরেক্ট অ্যান্সার হবে 0। সো এইখান থেকেই তোমার ভেলকিবাজি প্রশ্ন থাকে পরীক্ষার হলে। কীরকম প্রশ্ন করবে? ধরো তোমার এইখানে গোলকের ব্যাসার্ধ দিয়ে দেবে, মনে করো 0.2 সেন্টিমিটার বা 0.2 সেন্টিমিটার ধরে নাও বা মিটার ধরে নাও। তোমাকে বলবে যে ভাইয়া আমাকে 0.1 সেন্টিমিটারের দূরত্বে এটার প্রাবল্য কত হবে? 0.1 সেন্টিমিটার দূরত্বে প্রাবল্য কত হবে? তাহলে দেখো ভাই আমাদের ব্যাসার্ধই হচ্ছে 0.2, তার মানে কি গোলকের ভিতরে অবস্থান করতেছে 0.1 নাকি বাহিরে? অবশ্যই ভিতরে, কারণ 0.2 থেকে 0.1 ছোট। তাহলে গোলকের যদি অভ্যন্তরে আমাদের প্রাবল্য চাই ভাইয়া,
কিচ্ছু দেখার দরকার নেই, ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিবা, আমাদের কি হবে, শূন্য হবে। ব্যাপারটা ক্লিয়ার সবার? এইখানেই তোমরা ভুল করো, এই ভেলকিবাজিতেই তোমরা ভুল করো। সো এইটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু ভাইয়া ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ওকে, সো এই তো সবাই, আরে জোস, এই তো সবাই পারছো, ধন্যবাদ। ওকে, এখন দেখো আর একটা জিনিস তোমরা একটু লিখে নাও, চার্জ কোথায় অবস্থান করে? চার্জ বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। চার্জ কিন্তু এই যে যেমন উত্তল তলে, এটাকে এইভাবেও আসতে পারে, চার্জ সবসময় কি হয়ে থাকে, বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, বাহিরে, এই উত্তল তলের জায়গায় এটার পরিবর্তে বাহিরের পৃষ্ঠেও লেখা থাকে মাঝে মাঝে। সো বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, অবস্থান করে। দেখো এই এখন কেউ খাতার মধ্যে এই নোটগুলো তুলতে যাবে না, কারণ আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে এই পুরো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো এই ইনফরমেশনগুলো আমাদের একটু জানা থাকতে হবে, এই ইনফরমেশনগুলো একটু জানা থাকতে হবে। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া এই থিওরিগুলান? সবার ক্লিয়ার এই থিওরিগুলান? তাহলে আমরা নেক্সটে যাব। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমরা নেক্সটে যাবো। ওকে ক্লিয়ার, আচ্ছা চলো তাহলে আমরা নেক্সটে যাবো। ভাইয়া দেখো এখানে কি বলছে যে ভাইয়া 10⁻⁻6 অর্থাৎ 10⁻6 কুলম এবং 2 × 10⁻6 কুলম মানের দুটি আধান। ওকে, দুইটা আধানের মান দেওয়া আছে যে ভাইয়া পরস্পর হতে আমাদের 10 সেন্টিমিটার দূরে অবস্থিত আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। দেখো প্রাবল্য শূন্য, প্রাবল্য শূন্য, প্রাবল্য শূন্য, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। প্রাবল্য শূন্যের ডিরেক্ট একটা শর্টকাট আছে ভাইয়া, প্রাবল্য শূন্য ডিরেক্ট একটা শর্টকাট আছে, প্রাবল্য শূন্যর কি আছে, ডিরেক্ট একটা শর্টকাট আছে। আমরা কি কোন বিন্দুতে প্রাবল্য শূন্য, দেখো প্রাবল্য শূন্য, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এটা কেমনে বের করতে পারবো? ডিরেক্ট আমরা ওই এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো আমাদের ডি ডিভাইডেড বাই আমাদের 1 প্লাস √, দেখো এইখানে একটা ঝামেলা আছে, তোমাকে বলবে যে ভাই আলটিমেটলি দেখো আমাদের যদি এইটা আর এটা কুলম হয়, অর্থাৎ এটা একটা চার্জ অর্থাৎ 10⁻6 কুলম, আর এটা একটা চার্জ যদি থাকে আমাদের কত, 2 × 10⁻6 কুলম। ঠিক আছে, এইখানে একটু তোমাকে পেঁচাই দিতে পারে যে ভাই এই এ ধরো আর বি ধরো, এ চার্জ থেকে কত দূরত্বে প্রাবল্য শূন্য হবে, বা বি চার্জ থেকে কত দূরত্বে প্রাবল্য শূন্য হবে। যদি প্রশ্নে এরকমভাবে স্পেসিফিকভাবে বলে দেয়, অর্থাৎ যেটা বলবে, যদি এ বলে তাহলে আমাদের এই চার্জটা নিচে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে Q1 আর এখানে হবে Q2। আর যদি বি বলে, বি এর ক্ষেত্রে কি হবে ভাইয়া, যে এক্স ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই 1 প্লাস √, এখানে হবে Q1, নিচে হবে Q2। ঠিক আছে, সো দেখো যার কাছ থেকে বের করতে বলবে সেটা সবসময় নিচে হয়, যার কাছ থেকে বের করতে বলবে সেটা সবসময় নিচে হয়। এখন দেখো আধার দুটি সংযোগকারী, এখন এইখানে কিছুই বলা নাই, এখানে ভাইয়া কিছুই বলা নেই, তাহলে তোমরা কি করবা, কিছু না বলা থাকলে তোমাকে বের করে দেখতে হবে। যে তোমরা সবসময় প্রথমে এটা দিয়ে ট্রাই করবা, যদি এটা দিয়ে ট্রাই করার পরে যদি অপশনে অ্যান্সার না থাকে ভাইয়া, তাহলে তোমাকে এটা দিয়ে ট্রাই করতে হবে, যেহেতু বলা নাই। ঠিক আছে, সো আমরা দেখি যে ভাইয়া যেহেতু কিছু বলা নাই, তাহলে আমরা এই 1 অর্থাৎ এটা থেকেই বের করবো। আমরা যেহেতু কিছু বলা নাই ভাইয়া, তাহলে আমরা এটা থেকেই বের করার চেষ্টা করবো। সবাই একটু বের করার চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু দ্রুত বের করার চেষ্টা করি দেখি ভাইয়া, পারি কি না, সবাই একটু দ্রুত বের করার চেষ্টা করি। দেখো খুবই সিম্পল কিন্তু, তাহলে দেখো এখন দেখো এইখানেও আছে আমাদের সেন্টিমিটার, এখানেও আছে আমাদের সেন্টিমিটার, তার মানে একক কনভার্সনে আমাদের মিটার করার দরকার আছে না, মিটার করার দরকার আছে না। তাহলে আমরা এক্স ইকুয়াল টু ডির মান কত ভাইয়া, 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 প্লাস √, তাহলে কিউ2র মান কত ভাইয়া, কিউ2র মান হচ্ছে 2 × 10⁻6 -6 হবে ডিভাইডেড বাই 10⁻6। ঠিক আছে, সো দেখো এই যে 10⁻6 কাটা, তাহলে √2র মান কত ভাইয়া, √2র মান হচ্ছে 1.4, তার মানে 10 ডিভাইডেড বাই 1.4 আর 1, তার মানে 2.41। সো এটাকে ভাগ করে দাও, তাহলে দেখো আমাদের কত আসবে, আমাদের কত আসবে, দ্রুত সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখো এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল, আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিত। ঠিক আছে, এই জন্য অনেক ক্লোজ মান আছে, দেখো দুইটা ক্লোজ মান আছে যে ভাই এটা হবে নাকি এটা হবে। 6, 8 কখনোই হবে না, 6, 8 কখনোই হবে না। আমাদের কোনটা অ্যান্সার হবে বলো? নর্মালি যদি এখন এই প্রশ্নটা আসে, 4-এর ঘরে এত দেখো এই যে ক্লোজ মানগুলান থাকবেই না, ক্লোজ মানগুলান থাকবেই না। ওকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর ইউজ ছিল, তোমরা কি অনেকেই জানো অনেকেই জানো না কিন্তু। ওকে, সো দেখো আমাদের অ্যান্সারটা কি হবে রে, দ্রুত একটু করে দেখি। তো সবাই পারতেছো যে ভাইয়া এ হবে, এ হবে। ওকে হ্যাঁ ধন্যবাদ, আমাদের এ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে ভাইয়া 4.4। সো দেখো আমরা কি জানি যে ভাই 5 × 2 = 10, তার মানে এখানে 5-এর থেকে আমাদের 2-এর থেকে কি আছে, বড় আছে 2.4, তাহলে অবশ্যই 5-এর থেকে কম হবে। 5-এর থেকে কম কয়টা অপশনে আছে, 2টা অপশনে আছে। সো আলটিমেটলি এটা তো একদম 5-এর কাছাকাছি, সো এটা হবেই না, এটা এমনিতেই আইডিয়া করেও দাগানো যাবে। ঠিক আছে, এটা যে একদম ক্যালকুলেটর লাগবে বিষয়টা এমন না। দেখো এটা তো একদম 5-এর কাছাকাছি, 4.8 চলে গেছে,
তার মানে এটা হবে না, আমাদের অ্যান্সার হবে এটা। ঠিক আছে, সো সবার 100% ক্লিয়ার ভাইয়া? সবার 100% ক্লিয়ার কিনা এই ম্যাথটা? সবাই একটু বলো দেখি, সবার 100% ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে আমরা কি করবো রে? নেক্সটে চলে যাব। তাহলে আমরা নেক্সটে চলে যাব, বলো সবাই একটু দ্রুত বলো। তাহলে আমরা নেক্সটে চলে যাব, সবাই একটু দ্রুত বলো, সবাই একটু দ্রুত বলো যে ভাইয়া কি হবে। ওকে 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 ওকে, আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে ক্লিয়ার। সো চলো এখন দেখো, নেক্সটে যাওয়ার আগে তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট। দেখো আমাদের সেকেন্ড টাইম প্রতিশ্রুতি 1.0 কোর্সে আলটিমেটলি কিন্তু ভর্তি চলতেছে। এই কোর্সে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল সাবজেক্টের মোট 30টা করে আলাদা আলাদাভাবে লাইভ ক্লাস পাবা। এই লাইভ ক্লাসগুলো রেকর্ড আমাদের কি থাকবে? রেকর্ড থাকবে। আমাদের কি ফেসবুক লাইভ অনুষ্ঠিত হবে, লাইভ শেষে রেকর্ডেড থাকবে। ঠিক আছে, এই আমাদের এখানে আমরা ক্লাসগুলোতে এমনভাবেই তোমাদেরকে একদম বেসিক থেকে পড়াবো, প্রত্যেকটা টপিক আলাদাভাবে আলোচনা করাবো এবং ওই টপিকের আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সেকেন্ড টাইমে তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে প্রশ্ন আসছে সেগুলো আমরা হাতে কলমে প্র্যাকটিস করাই দেবো টপিক ক্লিয়ার করার পর। তারপরে আলটিমেটলি কী করবো, অধ্যায় শেষে তোমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে, প্রত্যেকটা লেকচার শিটের PDF দেওয়া হবে। আলটিমেটলি আমরা আমাদের বেস্টটা দিয়ে তোমাদেরকে পাশে থাকার চেষ্টা করব এবং আলটিমেটলি সার্ভিস দিয়ে যাব। এই কোর্সের কোর্স ফি কত ভাইয়া? 50% ডিসকাউন্টে 1750 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজ MD মনিরুজ্জামান মুন্না এখানে নক করলেই হয়ে যাবে। ঠিক আছে, সো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, এখন যদি আসে তাহলে একটু মান চেঞ্জ করা থাকবে। ঠিক আছে, একটু মান চেঞ্জ করা থাকবে যাতে হাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। সো আমি একটু 3 স্টার দিয়ে নেই, কারণ এই ক্যালকুলেশনটা আসতে পারে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। সো এখানে দেখো তো কি বলছে যে ভাইয়া 10⁶ নিউটন কুলম ইনভার্স 1 মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত ইলেকট্রনের ত্বরণ কত হবে। দেখো ভাইয়া আমাদের কি দেওয়া আছে ভাই, এখানে আমাদের এখানে কার মান দেওয়া আছে বলো? এখানে আলটিমেটলি 10⁻⁴ নিউটন আমাদের কুলম ইনভার্স 1, তার মানে আমাদের কি দেওয়া আছে রে? 10⁶। তাহলে আমাদের কি দেওয়া আছে? ই এর মান দেওয়া আছে, তড়িৎ প্রাবল্য, অর্থাৎ ইর মানটা কিন্তু আমাদের দেওয়াই আছে, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এখন আমাদের বলছে ত্বরণ, অর্থাৎ এ ইকুয়াল টু হোয়াট। এখন দেখো তড়িৎ প্রাবল্যর সূত্র কি জানি ভাইয়া, যে ই ইকুয়াল টু F/Q। বাট এইখানে তো আমাদের ত্বরণ নাই, তাহলে ত্বরণ যেহেতু বের করতে বলছে তার মানে এফটাকে ভাঙাইতে হবে। তাহলে আমরা কি করব? MA/Q এই সূত্র দ্বারা করতে পারবো। সো এখান থেকে আমরা এ ইকুয়াল টু কি লিখতে পারবো, যে ভাইয়া EQ/M। ঠিক আছে, এখন ইর মান কত ভাইয়া? ইর মান দেওয়াই আছে 10⁶। এখন মান বসাই দাও যে ভাইয়া 10⁶ ইন্টু কিউ এর মান কত? দেখো ভাইয়া ইলেকট্রন চার্জ কত ভাইয়া আমাদের? 1.6 ইন্টু 10⁻19, এটা মুখস্থ বসাইতে হবে। ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর কত? দেখো এইখানে দুইটা ইনফরমেশন তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। দেখো এখানে ভরটাও আমাদের বসাইতে হবে কেজি এককে, 9.1 ইন্টু 10⁻31। ঠিক আছে, সো এখন কি করবা, যখন এরকম বড় ক্যালকুলেশন ধরো হঠাৎ করে চলে আসছে তোমার পরীক্ষায়, তুমি কি করবা? স্কিপ করে দৌড়ে পালাই আসবা না, তুমি সর্বপ্রথম তুমি কি করবা? 10 এর পাওয়ারটা বানাবা। তাহলে দেখো এখানে যদি আমরা 10 এর পাওয়ার বানাই, তাহলে দেখো এখানে কত আসতেছে ভাইয়া? এখান থেকে আমরা এই যে 6 19 থেকে 6 বাদ দাও, 13 আসতেছে। ঠিক আছে, তার মানে এখানে উপরে -13 আসতেছে। ওকে, আবার এই 13 থেকে 31, তার মানে পজিটিভ 31 -13 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তার মানে কত আসতেছে? দেখো ভাইয়া এখানে 3 10 7 আসতেছে 8, এখানে 8 আসতেছে, আর এখানে কত আসতেছে ভাইয়া? হাতে 1, তার মানে 2, আর একে 3, তার মানে 1 আসতেছে। তার মানে 10⁻18। নর্মালি যদি এখন এত বড় বড় ক্যালকুলেশন আসে তো সবার আগে এই যে 10 এর পাওয়ারটা বানাই নিবা। তাহলে দেখো এই যে 10 এর পাওয়ার, এগুলো সব কেটে দাও, তাহলে এই যে আমাদের অবশিষ্ট থাকলে এতটুকু অংশ, আর এই যে 10⁻18 থাকতেছে। তাহলে দেখো 10⁻18 দেখো এই ম্যাথটা যখন ছিল তখন কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ছিল, এই জন্য দেখো সবগুলাই 10⁻17 বাট এখন যদি পরীক্ষায় প্রশ্নটা চলে আসে ভাইয়া, তখন দেখবা 10 এর পাওয়ার 1টা থেকে 2টাতে শুধুমাত্র 10⁻17 অথবা 10⁻18 দেওয়া আছে। ঠিক আছে, সো এখন ক্যালকুলেটর নাই, এটা স্যারেদেরও মাথায় থাকবে ভাইয়া, এমন কোনো ক্যালকুলেশন দিবে না যাতে করে তোমরা না পারো। ওকে, এখন দেখো নর্মালি এটা ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, কোনো প্যারা নাই। তাহলে দেখো এখানে দশমিক তুলে দাও, এখানে দশমিক তুলে দাও, তাহলে দেখো 91 ভাগ করতে হবে কতকে? 16কে। তাহলে অবশ্যই আমাকে কি নিতে হবে ভাইয়া? পয়েন্ট নাও, শূন্য নাও। তাহলে কয়বার যাবে ভাইয়া? দেখো তো কয়বার যাবে, বলো কয়বার যাবে ভাইয়া?
কয়বার যাবে? সিম্পল, এখানে একবার যাবে। তাহলে দেখো একবার করে নেই আমরা, দুই জাস্ট খালি দশমিকের পর 2 ঘর নিলেই হয়ে যাবে। তার মানে 91। তাহলে কত আসতেছে ভাইয়া? 9, 9 হাতে 1, হাতে 1, তাহলে আমাদের আসে 10, 10 16 6 হাতে 1, তার মানে এখন দেখো এখন আমরা কি করবো ভাইয়া? এখান থেকে একটা শূন্য নিয়ে নাও। তাহলে কয়বার যাবে এখন বলো? কয়বার যাবে? 4 বার। তার মানে 4 লং 36, 4 ওকে 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের কত আসতেছে? 5 বার গেলে 5 লং 45। আচ্ছা কতবার যাচ্ছে রে আমাদের? আমাদের না 5 6 8, 8 লং 72, কত যাচ্ছে দেখো। এইখানে তোমরা ভাগ কত কত যাইতে পারে এটা এইখান থেকেও আইডিয়া নিতে পারবে। দেখো 4 আছে, 2 আছে, তারপরে 8 আছে। তাহলে দেখো আমাদের 4 দ্বারা গুণ করলে আমাদের কত আসতেছে ভাইয়া? 4 লং 36, হচ্ছে না, আরও বড় যাবে। তার মানে আমাদের দেখো সিম্পলি সি নাম্বারটা অ্যান্সার। দেখছো একটু টেকনিক্যালি মাথা খাটাইলেই কিন্তু তোমার একুরেট মান আনার দরকার নাই রে বাবা। তুমি অপশনগুলোর দিকে দেখো যে ভাই সবগুলোরই আমাদের 10 টু দি পাওয়ার 17 17 17 17 আছে, ওকে মানলাম। এখন তোমাকে জাস্ট এই যে এখানে দেখো, তাহলে তোমাকে ভাগ করতে হবে। ভাগের জাস্ট খালি আমি কি বললাম? জাস্ট খালি 2 ঘর আনার পরেই তোমার অ্যান্সারটা বনে যাবে। দেখো এখানে যেহেতু আমাদের 8 আছে, তার মানে এই যে এখানে 1 ঘর কমাই নিছে। ওকে, সো সবাই একটু আমাকে জানাও। দেখো এই ক্যালকুলেশনগুলো তোমাকে একদম একুরেটলি ফিক্সড মানানোর দরকার নাই ভাই। তুমি জাস্ট খালি হাতে ক্যালকুলেশন করে দেখবা যে কার্ডটার সাথে কাছাকাছি যাচ্ছে, ওইটাই আমাদের অ্যান্সার হবে। সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা? সবার ক্লিয়ার কিনা? এই মান কখনোই একদম একুরেট মানানো লাগবেই না, তুমি জাস্ট দেখবা কাছাকাছি। দেখো অনেক টেকনিক শিখাই দিলাম। সবার আগে কী করবা? 10 এর পাওয়ার বসায় নিয়ে চেক করবা। দেখবা এখনকার ম্যাক্সিমাম প্রশ্নে 10 এর পাওয়ার বসায় নিয়ে চেক করলে অ্যান্সারটা চলে আসে। 10 এর পাওয়ার বসায় নিয়ে যদি চেক না করলে হয়, তারপরে আলটিমেটলি আমাদের একটু আরও কষ্ট করতে হবে। যেমন আমরা এখানে ভাগ করলাম, ভাগ কত ঘর পর্যন্ত করবা? জাস্ট 2 ঘর পর্যন্ত করবা। ওকে, তাহলে দেখবা আশেপাশে অ্যান্সার বনে যাবে। সো সবার ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার। আরে জোস, সবার ক্লিয়ার। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে চলে যাবো। দেখছো এই স্থিরতরিত কি কঠিন লাগতেছে রে? স্থিরতরিত কঠিন লাগতেছে? দেখো আলটিমেটলি এই প্রশ্নটা আমি একটু 3 স্টার দিছি ভাইয়া, এইটা অবশ্যই খেয়াল রাখবা। সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করবা। দাগানো স্লাইড পাইতে হবে কিভাবে? ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে ইনবক্স করলেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, সো যেগুলো 3 স্টার দিচ্ছি সেগুলো এখন থেকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যতবারই রিভিশন দিবা সুন্দর মতো এই জিনিসগুলো স্পেসিফিক এই জিনিসগুলোতে একটু বেশি গুরুত্ব দিবা, বারবার করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। ওকে, দেখবা যে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলছে? নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব আমাদের শ্রেণীবদ্ধ সমবায়ে ধারকত্বের কত গুণ হবে। দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে চলতরিতে সুন্দর মতো নোট করাই দিয়েছিলাম যে ভাইয়া শ্রেণী এবং সমান্তরাল দুটো একসাথে থাকলে রোধের ক্ষেত্রে কি হবে এবং ধারকের ক্ষেত্রে কি হবে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখি সবার আগে দেখি মনে আছে কিনা, তারপরে আমি করে দিব রোধের ক্ষেত্রে এবং ধারকের ক্ষেত্রে। সো রোধেরটা মনে থাকলে এনাফ, কারণ রোধ ধারকের উল্টা, জাস্ট খালি উল্টাই দিলেই হয়ে যায়। সো সবাই একটু চেষ্টা করে দেখি পারি কিনা ভাইয়া। সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া পারি কিনা। সবাই একটু দেখি চেষ্টা করি, সবাই একটু চেষ্টা করি, সবাই একটু চেষ্টা করি, সবাই দ্রুত 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 সবাই একটু চেষ্টা করি। দেখো আমরা রোধের ক্ষেত্রে কি শিখছিলাম রে? যে ভাইয়া আরএস, দেখো আরএস ইকুয়াল টু এন স্কোয়ার আরপি, এন স্কোয়ার আরপি, আরএস ইকুয়াল টু এন স্কোয়ার আরপি, মনে পড়ে? আরএস ইকুয়াল টু এন স্কোয়ার আরপি শিখছিলাম। বাট ধারকের ক্ষেত্রে কি হবে? ধারকের ক্ষেত্রে কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। ধারকের ক্ষেত্রে কি হবে? দেখো এখানে কি বলছে যে ভাইয়া সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব শ্রেণী সমবায়ে ধারকত্বের কত গুণ হবে? শ্রেণী সমবায়ের কত গুণ হবে? শ্রেণী সমবায়ের কত গুণ হবে? দেখো এখন কি করব? রোধের ক্ষেত্রে আমরা যদি আরএস ইকুয়াল টু এন স্কোয়ার আরপি জানি, তাহলে আমাদের ধারকের ক্ষেত্রে উল্টাই যাবে। তার মানে আমরা কি ভাইয়া আরপি ইকুয়াল টু এন স্কোয়ার আরএস লিখতে পারি, এন স্কোয়ার আরএস লিখবো। দেখো দেখো জাস্ট খালি একটা মনে রাখবে ভাই, তোমাকে ধারকেরটা আবার হচ্ছে স্পেসিফিকভাবে রোধেরটা দুইটা মুখস্থ করার দরকার নেই, একটা মনে রাখবা, বাকিটাকে উল্টাই দিবা। তাহলে দেখো এখন আমাদের এখানে কি বলছে যে ভাইয়া দুটি সমান ধারকত্বের দুইটা, তার মানে এন এর মান কত ভাইয়া? এন এর মান পাচ্ছি হচ্ছে 2, এন এর মান কত পাচ্ছি? এন এর মান হচ্ছে 2 পাচ্ছি। তারপরে দেখো এখন তোমাকে বলছে ভাইয়া কি শ্রেণী সমবায়ে ধারকত্বর কত গুণ হবে, সমান্তরাল সমবায়ে শ্রেণী সমবায়ের কত গুণ হবে। তাহলে দেখো খুবই সিম্পল যে ভাইয়া এখান থেকে আমরা কি করব? শ্রেণী, তাহলে দেখো এন এর মান কত পাচ্ছি ভাইয়া? এন এর মান হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার করে দাও আরএস। তাহলে দেখো এই যে এটা শ্রেণীরই কত গুণ চাইছে, তার মানে আমাদের 2 2 4, তার মানে 4 আরএস, তার মানে 4 গুণ। সো কোথায় আছে ফ্যান্টাস্টিক ভাবে? সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার।
সবার 100% ক্লিয়ার? এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো আমি একটু কমেন্ট সেকশন চেক করি। এই তো সবাই আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি যে ভাই অ্যান্সার কি হবে রে? অ্যান্সার হবে আমাদের কত? অ্যান্সার হবে সি নাম্বার 4 গুণ 4 গুণ 4 গুণ 4 গুণ। এই তো সবাই পেরে গেছি আমরা, সবাই পেরে গেছে। যারা একটু দেরিতে ক্লাসে জয়েন করছো, ঠিক আছে, যারা একটু দেরিতে ক্লাসে জয়েন করছো বা একটু পরে আসছো, যারা এখনও ক্লাসটা শেয়ার করি নেই, তারা অবশ্যই একটু শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লিখি যে ভাইয়া শেয়ার ডান। ওকে আচ্ছা, সো সবার ক্লিয়ার ভাইয়া? ওকে আচ্ছা, এই তো সবার ক্লিয়ার। তার মানে কি ভাইয়া, দেখো পড়ার সময় যখন দুইটা পাশাপাশি একই জিনিস টপিক পড়বা, তখন তুমি কি করবা? তখন আলটিমেটলি দুইটা একই সাথে পড়বা। দেখো রোধ আর হচ্ছে ধারক যেহেতু একই, জাস্ট পরস্পরের উল্টা, সো রোধ দিয়ে আমরা ধারকটা মনে রাখার চেষ্টা করব। একটাই শিখবো যাতে একটা থেকে দুইটা জিনিস মনে রাখা যায়। সো দেখো রোধের ক্ষেত্রে আমরা কি জানি? RS ইকুয়াল টু এন স্কোয়ার আরপি, জাস্ট এটাকেই উল্টাই দিব, অর্থাৎ আরপি ইকুয়াল টু এন স্কোয়ার RS, জায়গা পরিবর্তন করে ফেলছে, দেন পরে আমরা মান বসাই দিলে ডিরেক্ট আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে আচ্ছা, সো চলো এখন আমরা কি করবো ভাইয়া? নেক্সটে চলে যাবো, যেহেতু ক্লিয়ার নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া সমান ধারকত্বের 3টি ধারকত্ব, কয়টা? 3টা ধারকের শ্রেণী সমবায় সাজালে তুল্য ধারকত্ব প্রতিটি ধারকের কত গুণ হবে? সো এটা একটু করে দাও সবাই, বলো। দেখো এখানে কি বলছে? শ্রেণী সমবায়ের সাজালে তুল্য ধারকত্ব প্রতিটি ধারকত্বের কত গুণ হবে? সো আগে এইটার হচ্ছে শ্রেণী সমবায়টা বের করো সবাই, দ্রুত দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো। খুবই সিম্পল একটা প্রশ্ন ভাইয়া, খুবই সিম্পল একটা প্রশ্ন। সো দেখো আমরা কি জানি রে? আমরা কি জানি? সমমানের 3টি ধারকত্ব, ঠিক আছে, সমমানের 3টি ধারকত্ব শ্রেণী সমবায়ে যদি সাজাই, দেখো আমরা রোধের ক্ষেত্রে কি জানি? যে ভাইয়া সমমানের যদি হয় তাহলে আমরা RS ইকুয়াল টু কি জানি? NR, তাই না? NR। আর ঠিক একই জিনিস যদি আমরা ধারকের ক্ষেত্রে জানি তাহলে আমরা কি হবে? C ডিভাইডেড বাই N। দেখো আমরা কি জানি? যে ভাইয়া আমাদের এখানে RP ইকুয়াল টু কি শিখছিলাম? R ডিভাইডেড বাই N। সমমানের ধারকত্ব তুল্য রোধ বের করার, সমমানের রোধ যদি থাকে তুল্য রোধ বের করার জন্য এটা কি শ্রেণীর সূত্র, এটা হচ্ছে সমান্তরালের সূত্র। তাহলে আমি কি বলছি ভাই? জাস্ট উল্টাই দিবা, রোধের গুলাই উল্টাই দিবা, জাস্ট এখানে আলাদাভাবে নতুন করে মুখস্থ করার দরকার নেই, রোধের গুলো উল্টাই দিবা। তাহলে এখন দেখো এটা কি ছিল? সমান্তরালের ক্ষেত্রে ছিল, বাট এটাই উল্টাই হয়ে আমাদের ধারকত্রে এটা হবে আমাদের কি? শ্রেণীতে, এটা হবে আমাদের শ্রেণীতে। আর সমান্তরালে কি হবে ভাইয়া? যে সিপি ইকুয়াল টু আমাদের N ইন্টু C হবে। ওকে, সো সবার ক্লিয়ার? এখন দেখো আমাদের এটা সমমানের কয়টা ধারকত্ব? 3টা ধারকত্ব, তার মানে CS ইকুয়াল টু কি হবে ভাইয়া? C ডিভাইডেড বাই N। তাহলে দেখো আমাদের C ডিভাইডেড বাই N 3, তার মানে আমাদের কত গুণ হবে? 1 ইন্টু 3 ইন্টু C লিখতে পারি আমরা 1/3 গুণ, তার মানে B নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো, জাস্ট রোধেরটা মনে রাখবা ভাই, জাস্ট ওইটাকে উল্টাই দিবা, জাস্ট ওইটাকে উল্টাই দিবা। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? এই এত ঝামেলা করা লাগবে না, এই যে ইরি বাপরে বাপ, এসা একদম 1 ডিভাইডেড বাই C 1 ডিভাইডেড বাই C 1 ডিভাইডেড বাই C এমনি করার দরকার নাই, ডিরেক্ট। দেখো আমরা সবসময় মাথায় রাখবো, এমনভাবেই ক্যালকুলেশন করবো যাতে আমাদের কি হয়? এমনভাবেই ক্যালকুলেশন করবো যাতে আমাদের সময় বেঁচে যায়, 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড যেটাই বাঁচুক না কেন, যাতে আমাদের অন্যদের তুলনায়, অর্থাৎ আলটিমেটলি আমাদের যারা কম্পিটিটর থাকবে, আমাদের যার সাথে যারা কম্পিটিশন করবে, ওদের তুলনায় যাতে আমাদের ক্যালকুলেশন ফাস্ট হয়, অর্থাৎ আমি যাতে 100% অ্যান্সার করে বের হয়ে আসতে পারি। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার ভাইয়া? ওকে আচ্ছা ক্লিয়ার। সো আমরা ক্যালকুলেশনের প্রতি একটু খেয়াল রাখবো, ক্যালকুলেশনের প্রতি একটু জোর দিব, না হলে কিন্তু ধরা খেয়ে যাবা। দেখবা যে সবই পারি, বাট আলটিমেটলি কে টাইম মতো শেষ করতে পারতেছে তারাই চান্স পাবে। আমি মানি যে ভাই এতদিন কষ্ট করে পড়ার পর সবাই কম বেশি সলভ করতে পারবা, কিন্তু ওই সময়ের মধ্যে যারা সলভ করতে পারবা তারাই মূলত গেইন করবা। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখবো। চলো আমরা নেক্সটে চলে যাব। চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে, সো দেখো নেক্সটে কি বলছে ভাইয়া? নেক্সট প্রশ্নটা এটা খুবই সহজ একটা প্রশ্ন, বাট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য যে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে একবার করে আসছিল। খুবই সহজ, বাট খুবই সহজ, মানে আলটিমেটলি গুরুত্বপূর্ণ। সো এটাকে আমি একটু 3 স্টার দিব। দেখো এখানে কি বলছে ভাই? একটি সুষম তড়িৎ ক্ষেত্র 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিভব পার্থক্য দেওয়া আছে 100 ভোল্ট। ওকে বুঝলাম, 100 ভোল্ট দেওয়া আছে। এখন বলছে যে তড়িৎ প্রাবল্য কত? ভাই দেখো আমাদের যখন ই এর সাথে তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক বের করবে, তারা আমরা কি জানি? যে ভাই ই ইকুয়াল টু, আমরা কি জানি সবাই? সূত্রটা একটু বলো দেখি। দেখো খুবই সিম্পল একটা সূত্র, আমি না লিখি, তোমরা আগে দ্রুত আমাকে অ্যান্সার করে দাও। সবার আগে দেখি কে অ্যান্সার করতে পারো। দেখো তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক কী রে? তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক কি? যে ভাই
আমাদের ই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডি অথবা আমাদের ভি ডিভাইডেড বাই আর, দূরত্বকে তুমি মাঝে মাঝে ডি দ্বারাও লেখো আর দ্বারাও লেখো। তাহলে খুবই সিম্পল, দেখো ভি, দেখো আমাদের ভি কি বের করতে বলছে, প্রাবল্য। সো আমরা ই বের করবো। ভি এর মান দেওয়া আছে 100 ভোল্ট, বাট এখানে 25 সেন্টিমিটার দেওয়া আছে, তারপরে এটাকে মিটারে আনতে হবে। দেখো এখানে আমাদের কি সবগুলো এককেই মিটার আছে, তাহলে দেখো 25 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আরও 100 গুণ করে দাও। তাহলে দেখো 4 25 সঙ্গে 100, তার মানে আমাদের কত আসতেছে, 400 অ্যান্সার আসতেছে। খুবই সিম্পল। আর এই প্রশ্নটা একদম মানসহ সব বিশ্ববিদ্যালয়ে এই সেম মান দিয়েই আসে, সেম টু সেম মান দিয়ে ঢাবিতে অনেকবার আসছিল, রাজশাহীতেও আসছিল, চট্টগ্রামেও আসছিল, জাহাঙ্গীরনগরেও আসছিল। এই প্রশ্নটা কেন জানি একদম হুবহু মানসহ আসে। এই যারা প্রশ্ন ব্যাংক ভালো মতো সমাধান করছো তাদের আলটিমেটলি খেয়াল রাখার কথা, এই প্রশ্নটা সকল বিশ্ববিদ্যালয়ে একদম হুবহু মান, এই 400 অ্যান্সারই থাকে। মনে পড়ে রে, যারা প্রশ্ন ভালো মতো অ্যানালাইসিস করছো বা প্রশ্ন আলটিমেটলি প্রশ্ন ব্যাংক যারা ভালো মতো সমাধান করছো, একদম ডিরেক্ট এই সেম টু সেম মানে দিয়েই সবসময় সকল বিশ্ববিদ্যালয়ে রিপিট আসে এই প্রশ্নটা। এই জন্য ভাইয়া কি করছি, 3 স্টার দিচ্ছি। তাহলে দেখো 400 কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি একটু, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। ওকে হ্যাঁ, অনেকবার আসছে। ওকে আচ্ছা ঠিক আছে, তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে সেম টাইপের প্রশ্ন আসছে। আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখো যে ভাইয়া প্রবেশ্যতার একক। দেখো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো একক এবং মাত্রা, দেখো তোমাদের যে 20টা প্রশ্ন থাকবে না ফিজিক্স থেকে, সবসময় মাথায় রাখবা যে একক এবং মাত্রা থেকে একটা প্রশ্ন সবসময়ই আসে, ঠিক আছে? একক এবং মাত্রা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সো একক মাত্রাগুলো একটু খেয়াল রাখবা। কি বলছে ভাইয়া, যে প্রবেশ্যতার একক কোনটা, প্রবেশ্যতার একক সবাই একটু চেষ্টা করো। থিওরি টাইপ একটা প্রশ্ন, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো। প্রবেশ্যতার একক কোনটা বলো, সবাই বলো প্রবেশ্যতার একক কোনটা। প্রবেশ্যতা মানে কি রে, চৌম্বক প্রবেশ্যতা, যেটাকে আমরা এপসাইলন নট দ্বারা প্রকাশ করি। ওকে, এটার একক কি হবে, দ্রুত সবাই চেষ্টা করো। প্রবেশ্যতার একক কোনটা, প্রবেশ্যতার একক থিওরি টাইপ প্রশ্ন, না পারলে মাইর আছে তোমাদের, প্রবেশ্যতার একক কোনটা হবে বলো। ডিরেক্ট কুলম্বের সূত্র থেকে খুব সুন্দর মতো সমাধান করতে পারবা। সবাই একটু বলো দেখি। দেখো খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট অনেক জোস একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। দেখো কুলম্বের সূত্র, কুলম্ব বল এফ ইকুয়াল টু কি জানি আমরা, 9 × 10⁻9 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যাই লেখো না কেন। ওকে, সো এখন দেখো আবার এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, যে ভাইয়া এফ ইকুয়াল টু 1/4πε0, এইটার মানেই কিন্তু আমাদের কত, 9 × 10⁹ ইন্টু আমাদের Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। ওকে, এখন দেখো এখান থেকে এই যে এপসাইলন নটের মান লাগবে। সো এপসাইলন নটের মান আমরা আর গুণ করে দাও। তার মানে দেখো আমাদের কি আসতেছে, এপসাইলন নট ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া, যে Q1 Q2 ডিভাইডেড বাই এফ আর স্কোয়ার। দেখো আমি কেন 4π নিলাম না, কারণ 4π একটা কনস্ট্যান্ট জিনিস, এটার কোনো মাত্রা একক হয় না। ওকে আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, যে এই যে কুলম্ব, চার্জের একক কি ভাইয়া, কুলম্ব। তার মানে 2টা কুলম্ব আছে, তার মানে কুলম্ব স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে, এফ এর একক নিউটন, অর্থাৎ বলের একক নিউটন, দূরত্বের একক মিটার স্কোয়ার। তাহলে আমাদের কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2 চলে আসতেছে। সো এটাই হচ্ছে আমাদের একক, কুলম্ব স্কোয়ার। দেখো কুলম্ব স্কোয়ার কোথায় আছে, নিউটন স্কোয়ার হবে না, কুলম্ব এটাও হবে না, কুলম্ব স্কোয়ার নিউটন মিটার ইনভার্স 2। সো আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই তো কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2, এই তো সবাই অ্যান্সার করে গেছে, সবাই অ্যান্সার পাচ্ছে। দেখো এইটা এখন তোমাকে আর কিভাবে ঘুরায় আসতে পারে, তোমাকে মাঝে মাঝে এরকমভাবে বলতে পারে, ভাই কুলম্ব ধ্রুবকের একক কোনটা, কুলম্ব ধ্রুবক। দেখো কুলম্ব ধ্রুবক, এইভাবে প্রশ্ন আসতে পারে, ভাই কুলম্ব ধ্রুবকের একক কোনটা, কুলম্ব ধ্রুবকের একক। দেখো নর্মালি তোমার এই পুরো জিনিসটার একক কি হবে, 1/4πε0, এটার একক তোমাকে কি হবে, এটার একক কি জানো, এটার জাস্ট উল্টা হবে। তার মানে এখানে হবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, এটা জাস্ট একটা মনে রাখবা আর একটা উল্টাই দিবা। আমি সবসময় বলি যে ভাইয়া পাশাপাশি দুইটা যদি সেম জিনিস থাকে, একটা মনে রাখবা, ওটাকে পরেরটাকে এইভাবে টেকনিক্যালি মনে রাখবা। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? এই যারা একটু ক্লাসে দেরি করে যুক্ত হয়েছি তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিয়ে একটু কমেন্ট সেকশনে লিখবেন যে ভাইয়া শেয়ার ডান। আজকে কিন্তু সবাই ক্লাস শেয়ার করো নাই, ঠিক আছে? মনে কিন্তু অনেক কষ্ট পাচ্ছি, সবাই কিন্তু ক্লাস শেয়ার করো নাই, মাত্র অল্প কয়েকজন শেয়ার করছো,
ঠিক আছে? আমি চাই যারা ক্লাসে উপস্থিত থাকবা সবাই শেয়ার করবা ভাই। আলটিমেটলি কি এই যেহেতু ফ্রি প্রোগ্রাম, তোমার পাশাপাশি যাতে তোমার অন্য বন্ধুবান্ধবদেরও একটু উপকারে আসে এই ক্লাসগুলান, ওকে? আর আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস এমনভাবেই নিচ্ছি যে ভাই এই ক্লাসগুলো যদি তুমি করো, আমার এই দাগানো স্লাইডটাও যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ মনে করো আলটিমেটলি তোমার প্রিপারেশন দেখা গেছে 90 থেকে 95% কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আমি এখানে তোমাদের ধরায় বিগত 25 বছরের প্রশ্ন দেখাই দিচ্ছি, ঠিক আছে? নর্মালি বিগত 10 বছরের প্রশ্ন দেখে গেলেই হয়, প্রশ্ন প্যাটার্ন 10 বছরের প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবা যে ভাই প্রশ্ন প্যাটার্নটা আসলে কী ধরনের। বাট আমি তোমাদেরকে একদম বিগত 25 বছরের প্রশ্ন দেখাই দিচ্ছি, ওকে? আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাব। সবার ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। তাহলে দেখো আলটিমেটলি যে কোনো একটা মনে রাখবো, এটা মনে রাখলে ওটাকে উল্টাই দিবা, ওটা মনে রাখলে ওটাকে উল্টাই দিবা, তাহলে আমাদের চলে আসবে। সো খেয়াল রাখবো যে ভাইয়া কোথায় কী চাচ্ছে, প্রবেশ্যতার একক চাচ্ছে নাকি কুলম ধ্রুবকের একক চাচ্ছে, এতটুকু মাথায় রাখতে হবে। আর যারা নতুন আছো, যারা নতুন আমার ক্লাসগুলো করো, তারা আলটিমেটলি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাইয়া আমাদের এই ক্লাস, যত ক্লাস নিছি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রি ক্লাস, প্রায় অনেক ক্লাস নিয়ে ফেলছি আমরা, প্রায় শেষের পথে আসছি। সকল ক্লাস কিন্তু আমি একটা পোস্টের মাধ্যমে দেখবা সকল ক্লাসের লিঙ্ক সাজাই দিছি। তোমরা জাস্ট আমার পেজ এমডি মনিরুজ্জামান মুন্নাতে গিয়ে একটু নিচে গেলেই ফিচার্ড অপশনে পোস্টটা দেখতে পারবা। যার যে অধ্যায় সমস্যা সেই অধ্যায় করে ফেলো, লাস্ট মুহূর্তে সময় নষ্ট করার কোনো দরকার নাই। যার যে অধ্যায় বেশি সমস্যা সেই অধ্যায়ে ক্লাস গ্রহণ করে ফেলো, দেখবা যে ইনশাল্লাহ প্রো হয়ে যাবা, ওকে? আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। এই তো ফাহিম ভাইয়া ধন্যবাদ, শেয়ার ডান। এই ফাহিমের মতো যদি সব কলিজার ভাইয়েরা একটু, ভাই বোনেরা একটু শেয়ার করতো তাহলে ভালো লাগতো, ঠিক আছে? এত কষ্ট করে বক করি, আসলে আমি চাই কি যে ভাইয়া আমাদের এই বক করাটা যাতে সবার কাছে পৌঁছায়, আলটিমেটলি সবার যাতে বিন্দু পরিমাণ হলেও হেল্প হয়, ওকে? সেই জন্য বারবার বলা, ওকে? সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 3, 2, 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারকে সমান্তরাল সমবায়ে সাজানো হলো, তাদের সমতুল্য ধারকত্বের মান কত? তাহলে দেখো কিসে সাজাইছে? সমান্তরালে। কিসে সাজাইছে ভাই? সমান্তরালে। এখন সমান্তরালে সাজাইলে আমাদের তুল্য ধারকত্ব কত হবে? সবাই দ্রুত, খুবই সিম্পল একটা প্রশ্ন, এটা না পারলে কিন্তু অবস্থা খারাপ আছে। সবাই দ্রুত তুল্য ধারকত্ব কী হবে রে? এই দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব সোজা, বাট অনেকেই পাকনামো করে কি করে জানো? সমান্তরাল দেখেই হচ্ছে 1/C1 + 1/C2 + 1/C3 এমনে করতে যায়, তার উপরে হোল ইনভার্স লাগাই দেয়, ঠিক আছে? এমনে করবা না ভাই। ধারক খেয়াল রাখবা, কি বলা আছে, ধারক নাকি রোধ? এখানে বলা আছে ধারক বলা আছে, ধারক, তার মানে রোধের উল্টা, তার মানে এখানে জাস্ট C1 + C2 + C3। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই এত সহজ প্রশ্ন আসে? এই এত সহজ প্রশ্নটাই তোমার এই যে আমাদের হচ্ছে অনেক চালাক মানুষ আছে যারা এখানে ভুল করে বসে থাকবে যে ভাই সমান্তরাল দেখার সাথে সাথে এই সূত্র অ্যাপ্লাই করবে, ভুল হয়ে যাবে। কিন্তু স্যারেরাও জানে যে তোমরা কোথায় ভুল করতে পারো, এই জন্য অনেক সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো ফাঁকি, অর্থাৎ শুভঙ্করের ফাঁকি দেওয়া থাকে, এগুলোতে কখনোই পা দেওয়া যাবে না। তাহলে দেখো জাস্ট যোগ করে দেবা যে ভাই 3, 2, 4, তাহলে কত আসছে? 6, 7, 8, 9, তার মানে 9 মাইক্রোফ্যারাড। কেন আমি একক কনভার্সন করলাম না ভাই? এখানেও মাইক্রোফ্যারাড আছে, অ্যান্সারও মাইক্রোফ্যারাড আছে। সো আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? আমাদের কি রে? সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সি নাম্বারটা হচ্ছে কি ভাইয়া? রাইট অ্যান্সার। এই তো সবাই আমরা অ্যান্সার করে ফেলছি। সো যাক, কেউ ভুল করো নাই, ঠিক আছে? কেউ ভুল করো নাই, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলছে যে ভাইয়া একটি চার্জিত ধারকের শক্তি কি? শক্তি মানে তোমাকে এখানে সঞ্চিত শক্তি বুঝাচ্ছে। কি ভাইয়া? সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির কয়টা সূত্র আছে ভাইয়া? সঞ্চিত শক্তির কয়টা সূত্র আছে? মোট 3টা সূত্র আছে। কয়টা? মোট 3টা সূত্র আছে। এই সূত্রগুলো আমাকে একটু বলো দেখি। সঞ্চিত শক্তির মোট কয়টা সূত্র আছে? সঞ্চিত শক্তির মোট 3টা সূত্র আছে। সো কোনটা রাইট অ্যান্সার হবে বলো সবাই একটু দ্রুত, দেখি সবার আগে বলো। ওকে, এই তো সবাই পাচ্ছ, আরে জোস, সবাই পারতেছো, ধন্যবাদ। যে ভাইয়া সবার আরে জোস, ঠিক আছে, ওকে জোস। এই তো এ নাম্বার। এই বাকি সবাই কি ভাই লজ্জা পাও কমেন্ট করতে? যারা ক্লাসে কমেন্ট করো না আমাকে একটু বলো দেখি, ফ্রিলি বলো, কিচ্ছু মনে করবো না। যারা কমেন্ট করো না আমি একটু তাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। খুব লজ্জা লাগে নাকি যে ভাই আমি পণ করে আসছি যে আমি কমেন্টই করবো না? বিষয়টা কি এমন? আমি কেন কমেন্ট করতে বলি জানো? যে ভাই যদি ভুল হয় ক্লাসে ভুল হোক, সেটা সংশোধন করাই দিব আমি। বাট তুমি যখন এই যে হ্যাশকারি করতেছো, আলটিমেটলি আমলে নিচ্ছ না কথা, দেখবা যে পরীক্ষার হলে ভুল করে বসে আসো। সো ভাই ভুল করলে ক্লাসে 1000 ভুল করো, সমস্যা নাই। এই ভুলগুলো যাতে পরীক্ষায় রিপিট না হয় এই জন্য বারবার চিল্লাই তোমাদেরকে বলা, ওকে? এখন দেখো, সো নর্মালি আমরা ধারকের সঞ্চিত শক্তির
আমরা কি জানি তিনটা সূত্রের মধ্যে আমাদের মুখস্থ করতে হবে জাস্ট একটা সূত্র, কোনটা? যে ভাইয়া ইউ বা ডাব্লু ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। সো নর্মালি আমাদের দেখো হাফ সিভি স্কোয়ার এই নাম্বারটা রাইট অ্যান্সার। সো আমরা বাকিগুলো একটু শিখে রাখি, কারণ সবসময় এটা থাকবে না অপশনে অন্যটাও থাকতে পারে। এখন দেখো ধারকত্ব নির্ণয় সূত্র কি ভাইয়া? সি ইকুয়াল টু আমরা কি জানি? কিউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখো এখানে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে লিখতে পারি না যে ভাইয়া হাফ সি ভি ইন্টু ভি। কেন? কারণ এই যে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ারকে আমি ভাঙাই দুইটা ভি লিখলাম, কোনো সমস্যা নাই। এখন দেখো এখন আমরা কিউ ইকুয়াল টু কি লিখতে পারবো? সিভি। তাহলে দেখো এই যে সিভির জায়গায় আমি কিউ লিখতে পারবো, তার মানে হাফ কিউ ভি। সো এটা একটা সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র। দেখো এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম, অলরেডি দুইটা শিখে ফেললাম। এখন দেখো এই কিউ এর জায়গায়, এই যে ভি এর জায়গায় দেখো ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এই সূত্র থেকে ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি লিখতে পারবো, তাই না? সো এখন আমরা এই যে বসাই দাও, তার মানে ইউ ইকুয়াল টু হাফ কিউ এর জায়গায় কিউ থাকুক, আর ভি এর জায়গায় তুমি কি বসাই দিবা? কিউ ডিভাইডেড বাই সি। তাহলে দেখো এখন আমাদের আসতেছে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। ঠিক আছে, অথবা তোমরা এইভাবে লেখো অনেকেই যে ভাইয়া কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। সো এইটা হচ্ছে আর একটা সূত্র। সো সবার 100% ক্লিয়ার কিনা বলো তো দেখি? এই তিনটা সূত্র, জাস্ট একটা সূত্র মনে রাখবা, এইটা একটা সূত্র মুখস্থ করবা, এই সূত্র থেকে এই বাকি দুইটা আনা যায়, এই সূত্র থেকে বাকি দুটো আনা যায়। কীভাবে আনা যায় দেখো, আমি ধারকত্ব সূত্র দ্বারা সুন্দর মতো দেখাই দিলাম। সো সবার ক্লিয়ার কিনা বলো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভাই এই সূত্রগুলো নিয়ে আসে এখান থেকে ডিরেক্ট এমসিকিউ, ম্যাথমেটিক্সও আসবে। সঞ্চিত শক্তি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা 3 স্টার টপিক তোমাদের পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, নর্মালি কৃষি গুচ্ছতে যাওয়ার পরও একবারও আসে নাই সঞ্চিত শক্তি থেকে। এবার ইনশাল্লাহ চলে আসতে পারে। সো সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলো তো দেখি? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি? একটু দ্রুত সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত বলেন, সবার ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখতে দেখতে পরীক্ষা চলে আসতেছে, তাই না? দেখতে দেখতে ইনশাল্লাহ দেখবে তোমরাও ইনশাল্লাহ ভার্সিটিতে ক্লাসরুমে বসে ক্লাস করতেছো। ওকে, সো আলটিমেটলি যারা পরিশ্রম করতেছে একটা জিনিস মাথায় রাখবা যে আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমকারীর পরিশ্রম বিফলে যেতে দেন না। তুমি হয়তো সাময়িক সময়ের জন্য সফলতা পাবা না, বাট তুমি যদি পরিশ্রম করে লেগে থাকো সফলতা তোমার আসবে, এটা কনফার্ম ভাই। ঠিক আছে, বাট সফলতা কেউ হয়তো খুব দ্রুত পেয়ে যাচ্ছে, কেউ হয়তো একটু সময় লাগতেছে, এতটুকুই পার্থক্য। তুমি যদি লেগে থাকো যে না, তোমার যদি বিশ্বাস থাকে তোমার উপর যে আমি একটা করে দেখাবো, এরকম জেদ থাকতে হবে যে যেমনই হোক আমি এটা করব, অবশ্যই তুমি পারবে ইনশাআল্লাহ। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো নেক্সট কি বলছে, যে কোন সংযোগের জন্য কার্যকর ধারকত্ব হ্রাস পায়। দেখো ধারকত্ব হ্রাস পায় কোথায়? শ্রেণীতে না সমান্তরালে? সবাই দ্রুত, থিওরি টাইপ প্রশ্ন, ভুল করা যাবে না। থিওরি টাইপ প্রশ্ন ভাইয়া, ভুল করা যাবে না। থিওরি টাইপ প্রশ্ন, ভুল করা যাবে না। ধারকত্ব হ্রাস পায় কোথায়? ধারকত্ব হ্রাস পায় কোথায়? ধারকত্ব হ্রাস পায় কোথায়? ধারকত্ব কমে যায় কোথায়? সবাই একটু বলার চেষ্টা করি। ধারকত্ব কমে যায় বা হ্রাস পায় কোথায়? আরে জোস, এই তো সবাই পারতেছো যে ভাই এই নাম্বার অর্থাৎ সিরিজ। দেখো শ্রেণীতে ধারকত্ব কমে, শ্রেণীতে ধারকত্ব কি হয় ভাইয়া? শ্রেণীতে ধারকত্ব কমে যায়। আর হচ্ছে সমান্তরালে কি হয়? সমান্তরালে ধারকত্ব বেশি হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, খুবই সিম্পল একটা থিওরি টাইপ প্রশ্ন। ওকে, আচ্ছা। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট, এই তো সবাই পারছো, সো ধন্যবাদ ভাইয়ারা। সো চলো আমরা নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে আরও একটা থিওরি টাইপ প্রশ্ন। সো দেখি কে সবার আগে পারি আমরা। দেখো কি বলছে যে ভাইয়া কোন যান্ত্রিক কৌশলের সাহায্যে চার্জ সঞ্চয় করে রাখা হয়। চার্জ সঞ্চয় করে কে? এতটুকু জাস্ট মনে রাখলেই চলবে। চার্জ সঞ্চয় করে কে? চার্জ সঞ্চয়, সবাই সবাই দ্রুত করো যে ভাইয়া চার্জ সঞ্চয় করে কে? চার্জ সঞ্চয় করে কে? দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারি আমরা। চার্জ সঞ্চয় করে কে? চার্জ সঞ্চয় করে কে? দ্রুত চার্জ সঞ্চয় করে কে? খুবই জোস একটা প্রশ্ন, অনেক সহজ একটা প্রশ্ন যে ভাইয়া চার্জ কি? আমাদের ধারক এটা চার্জ সঞ্চয় করে রাখে। ওকে, খুব সিম্পল একটা প্রশ্ন যে ভাইয়া চার্জ সঞ্চয় করে কে? ধারক। বুঝা গেছে? সবাই পারছো যে ভাইয়া এই তো ধারক, সি নাম্বার। আরে জোস, সবাই পাইরা গেছি আমরা। ওকে, সো সবাই আমরা কি করছি ভাইয়া? সবাই পারছি। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে যদি চলে যায়, দেখো নেক্সটে কি বলছে? নেক্সটে দেখো, বাতাসে 100 কুলম্ব চার্জ হতে 1 মিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য কত? দেখো বাতাসে 100 কুলম্ব চার্জ হতে 1 মিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য কত? ভাই কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে,
আর এর মান দেওয়া আছে, তোমাকে প্রাবল্য ই ইকুয়াল টু বের করতে বলছে। ওকে, সো সিম্পল একটা ক্যালকুলেশন, সিম্পল একটা ম্যাথ। সবাই দ্রুত দেখো প্রাবল্য কোথায় কোথায় তোমাদের প্যাচ লাগে, যে ভাইয়া প্রাবল্য এবং বিভবের ক্ষেত্রে। দেখো আমি দুইটা একসাথে সমীকরণ লিখে দিচ্ছি। প্রাবল্য নির্ণয় সূত্র কি 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর বিভবের ক্ষেত্রে কি হয় ভাইয়া, বিভব ভি ইকুয়াল টু 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই শুধুমাত্র আর। ওকে, তো তোমার এই যে এইখানে কোথায় আর স্কোয়ার আর কোথায় আর, কোথায় আর স্কোয়ার আর কোথায় আর, এইটাই তোমাদের কাহিনী লাগে। সো দুইটাই লিখে দিলাম। বিভবের ক্ষেত্রে আমাদের আর এর সাথে সম্পর্ক কি ভাইয়া, আমাদের দেখো 1 ডিভাইডেড বাই আমাদের কি আর স্কোয়ার, প্রাবল্যের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, আর এখানে কি জাস্ট ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই আর। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ভাইয়া, খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। সো সবার আগে কে পারি একটু দেখি, সবার আগে কে পারো। দেখো আমাদের প্রাবল্য বের করতে বলছে ভাই, তার মানে 9 × 10⁹, এখানে কিউ এর মান কত ভাইয়া 100 কুলম। সো 100 কুলম বসাই দাও, 100কে 10 স্কোয়ার লিখতে পারো, ডিভাইডেড বাই 1 মিটার দূরে, তার মানে 1 মিটার দূরে, ডিভাইডেড বাই 1, তার মানে আমাদের এখানে 9 × 9 10 11, তার মানে 11। ঠিক আছে, তার মানে নিউটন কুলম ইনভার্স 1। ওকে, সো 9 × 10⁻11 কোথায়, এই তো ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট আনসার। দেখছো মাঝে মাঝে এইরকম সহজ প্রশ্ন ভাইয়া পরীক্ষায় আসবে, এরকম সহজ প্রশ্নও পরীক্ষায় আসবে, বুঝা গেছে? এরকম সহজ প্রশ্ন পরীক্ষায় আসবে, বুঝতে পারছি আমরা? সহজ প্রশ্ন পরীক্ষায় আসবে, সবসময় যে কঠিন প্রশ্ন আসবে বিষয়টা এমন না। প্রশ্ন সবসময় ব্যালেন্স আকারে থাকে, যে ভাইয়া সহজ, একটু স্ট্যান্ডার্ড, এরকম মিক্স আপ আকারেই থাকে। ওকে, সবগুলোই কঠিন থাকে না কখনোই। এই তো সবাই পারছি ভাইয়া, ওকে ধন্যবাদ। তো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে, যে ভাইয়া আমাদের কি বলছে দেখো, 1.4 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে 300 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হলো। এখন ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত? দেখো ধারকের সঞ্চিত শক্তি একটু আগেই বলছিলাম যে ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই ম্যাথটা কৃষি গুচ্ছতে যাওয়ার পর, অর্থাৎ একসাথে কম্বাইন্ড পরীক্ষায় যাওয়ার পর, যার সঞ্চিত শক্তি থেকে প্রশ্ন আসে নাই, এবারের ভর্তি পরীক্ষায় সঞ্চিত শক্তির প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো একটু খেয়াল রাখবা। ওকে, তো সঞ্চিত শক্তির বেশ কয়েকটা সূত্র শিখছি, যে ভাইয়া আমরা কি শিখছি, যে ভাইয়া ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, আবার শিখছি যে ভাইয়া কি, আমরা শিখছি হচ্ছে হাফ কিউ ভি, আবার শিখছি হচ্ছে হাফ আমাদের কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। সো এখন কখন কোন সূত্র ইউজ করব, আমাদের প্রশ্নে দেখতে হবে যে ভাই প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে। দেখো এখানে দেখো এত ধারকত্ব, তার মানে আমাদের কি সি এর মান দেওয়া আছে, আমাদের হচ্ছে ধারকত্বর দেওয়া আছে, আবার হচ্ছে ভোল্ট, এত ভোল্ট মানে বিভব দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এত ভোল্ট বিভব পার্থক্য দেওয়া আছে। তাহলে কোন সূত্র দিয়ে করব? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। দেখো আমাদের ধারকত্ব সি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ভাই খুবই সিম্পল একটা জিনিস, আমাদের এই যে প্রথম সূত্র দ্বারাই করলেই হবে। সো দেখো আমাদের কি ভাইয়া হাফ সি এর মান কত ভাইয়া 1.4 মাইক্রোফ্যারাড। 1.4 মাইক্রোফ্যারাড থাকলে হবে না, দেখো এখানে সবগুলাই জুল এককে আছে, তাহলে ফ্রাডে নিয়ে যেতে হবে 10⁻6। তারপরে দেখো ভি স্কোয়ার, তাহলে ভি এর স্কোয়ার করে দাও, তার মানে 3 উপর স্কোয়ার করলে 9, 3টা শূন্য, তার মানে ডাবল হয়ে যাবে 1 2 1 2 1 2, একটা শূন্যকে স্কোয়ার করলে কত হয়, 2টা শূন্য হয়ে যায়। এটাকে আমি ক্যালকুলেশন সুবিধার্থে কি এই সবগুলোকে 10 এর পাওয়ার লিখতে পারি, তাহলে 1 2 3 4 5 6, তার মানে 9 × 10⁻6, 9 × 10⁻6। সো এই শূন্য শূন্য লেখার দরকার নাই, 10 এর পাওয়ার বানাই নাও। ওকে, এখন দেখো এই যে 10⁻6 10⁻6 কাটা, দেখো খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। এখন তোমাকে এটাকে কি করতে হবে ভাই, এই যে 1.4 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, তাহলে এর দশমিক তুলে দাও, এখানে শূন্য নিয়ে নাও, তার মানে 20, আর এখানে আসতেছে 14, তাহলে এখানে একটা দশমিক নাও, এখানে শূন্য নাও, তাহলে কয়বার যাচ্ছে দেখো তো ভাইয়া, কয়বার যাচ্ছে, যে 3 আমাদের হচ্ছে 6 6 12, 7 দিলে 7 × 7 7 × 14, তার মানে আমাদের কত আসতেছে রে? আমি কি কোথাও ভুল করছি ক্যালকুলেশন? একটু দাঁড়াও দেখি, কোথাও ভুল করছি আমি। এই যে 9 আছে, তাই তো বলি এরকম আসতেছে কেন, দেখো এই যে এই 9টা তো আমরা নেই, তার মানে দেখো আমাদের কি কি আছে, 1.4 × 9 ডিভাইডেড বাই 2 আছে। ওকে, সো এটাকে ক্যালকুলেশন করতে হবে। সো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে, একটু দুঃখিত। সো দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সবাই একটু অ্যান্সারটা আনো, জাস্ট ক্যালকুলেশন করে দাও, সবাই একটু অ্যান্সারটা এনে ক্যালকুলেশন করে দাও। দেখো এটা সিম্পল করো, যে ভাই এখানে নিয়ে নাও, তার মানে 7 × 7 7 × 14, তারপরে হচ্ছে আমাদের 10 2 20। ওকে, সো এখন আলটিমেটলি কী করবা, 7 লং 63,
তাহলে 63/10 মানে কি ভাইয়া 6.3। 6.3 কোথায় আছে ভাইয়া? 6.3, এই তো ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটাই রাইট অ্যান্সার। এ নাম্বারটাই রাইট অ্যান্সার, এ নাম্বারটাই রাইট অ্যান্সার। এই তো সবার আগে ফাহিম অ্যান্সার করছো। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, আর জোস বৃষ্টি তো আরও সুন্দরভাবে করছে। ওকে, তো সবার ক্লিয়ার ভাইয়া? ক্যালকুলেশনটা একটু বলো। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, এই ম্যাথটা আসার মতো একটা ম্যাথ। দেখো আমি 3 স্টার দিয়ে রাখছি, সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, ক্লাসটা শেষেই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা। এইটা স্লাইড বারবার একটু করে রিভিশন দিবা, যেই অধ্যায় বেশি সমস্যা হবে সেই অধ্যায়টা একটু বেশি সময় দিয়ে রিভিশন দিবা, দেখবা যে ইনশাল্লাহ এই ক্লাসগুলাই এনাফ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। ওকে, সো সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সো ক্লাসের দাগানো স্লাইডটা পেতে অবশ্যই ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে নক করলেই দাগানো স্লাইড দিয়ে দেওয়া হবে। ওকে, সো সবাই একটু বলো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই একটু বলেন যে ক্লিয়ার কি না। ওকে, সো চলো নেক্সটে চলে যাব আমরা। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে যে ভাইয়া চার্জ সর্বদা কোথায়? এটা আমি একটু আগেই তোমাদেরকে নোট করাই দিছি সুন্দর করে, সো দেখি কে কে পারো। এটা আমি তোমাদেরকে সুন্দর করে নোট করাই দিছিলাম। চার্জ সর্বদা কোথায়? দেখো শেরে বাংলা কৃষিতে আসছিল। চার্জ সর্বদা কি হয়? যে ভাই আমাদের ভিতরের পৃষ্ঠে অবস্থান করে, বাইরের পৃষ্ঠে অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে, সর্বত্র অবস্থান করে। কোথায়? সবাই দ্রুত, সবাই কোথায় 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 অবস্থান করবে? চার্জ সর্বদা কোথায় অবস্থান করে? চার্জ সর্বদা কোথায় অবস্থান করে? একটু বলো তো দেখি ভাইয়ারা, চার্জ সর্বদা কোথায় অবস্থান করে? চার্জ সর্বদা কোথায় অবস্থান করে? একটু দ্রুত বলেন। এই তো সবাই পারতেছো যে ভাইয়া ডি নাম্বার, ডি নাম্বার। একটু আগেই তোমাদেরকে নোট করা দিছি, চার্জ সর্বদাই বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। চার্জ কোথায়? উত্তল তলে থাকে, ঠিক আছে? উত্তল তলে বা বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা কি করব? নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত? একটু আগে এগুলো সুন্দর করে দেখো, সুন্দর করে নোট করাই দিছি। এখন না পারলে কিন্তু ঢিসুম ঢিসুম মাইর আছে তোমাদের কপালে। সো বলো এটা কি হবে? কি হবে বলো? যে ভাইয়া একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত? একটি গোলকের কেন্দ্রে কি বলছে? বিভব, 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 বিভব। কেন্দ্রে বিভব কত বলো? কেন্দ্রে বিভব কত? কেন্দ্রে বিভব কত? সবাই দ্রুত দ্রুত দ্রুত, কেন্দ্রে বিভব কত হবে রে? কেন্দ্রে বিভব কত? এইটা যদি খালি ভুল করছো, এই জিনিসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো এটা থিওরি টাইপ প্রশ্নের মধ্যে রিপিট আসার মতো একটা প্রশ্ন। বিভব আর প্রাবল্য এই দুটোর মধ্যে প্রশ্ন আসে, বিভবও আসতে পারে, প্রাবল্য আসতে পারে। যে সি নাম্বার, বিভবের পৃষ্ঠের বিভবের সমান। সাবাস। দেখো আর যদি বলতো যে ভাই বিভবের বাদ দিয়ে তোমাকে বলতো যে ভাই প্রাবল্য কত? প্রাবল্য, প্রাবল্য সবাই একটু আমাকে বলো। বিভব তো আমরা পাইলাম যে ভাই পৃষ্ঠের বিভবের সমান, আর প্রাবল্যটা কি হবে বলো? সবাই দ্রুত একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাই প্রাবল্যটা কি হবে? প্রাবল্যটা কি হবে? সবাই একটু বলার চেষ্টা করো। প্রাবল্য, প্রাবল্য কি হবে বলো তো দেখি? সবাই একটু বলো প্রাবল্য, প্রাবল্য। এই তো সবার আগে সুজন অ্যান্সার করে ফেলছিলা যে ভাইয়া প্রাবল্যটা কিন্তু কি হবে? প্রাবল্যটা ডিরেক্ট মুখস্থ অ্যান্সার লাড্ডু সোনা, আমাদের লাড্ডু সোনা অর্থাৎ শূন্য। প্রাবল্যটা ডিরেক্ট আমাদের কি? লাড্ডু সোনা অর্থাৎ শূন্য, 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 শূন্য। ওকে, এই তো সাবাস যে ভাইয়া। ওকে, তো সবাই পারতেছে, সবাই পারতেছে। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা এই যে আজকের ক্লাসে অনেক নতুন আমরা হচ্ছে অডিয়েন্সকে দেখতে পাচ্ছি, নতুন স্টুডেন্ট। যারা নতুন আসো তাদের এক উদ্দেশ্যে একটা কথা বলি। দেখো আমরা কিন্তু প্রায় শেষের পর্যায়ে, সিলেবাসের শেষের পর্যায়ে চলে আসছি। ফিজিক্স ম্যাথের আমি প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। যারা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করতে চাও, দেখবা যে আমার এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজ, যেখান থেকে লাইভ হচ্ছে, এখান থেকে ডিরেক্ট পিন পোস্ট আকারে দেওয়া আছে। একটু নিচে স্ক্রল ডাউন করলেই সকল ক্লাসের লিঙ্ক একটা পোস্টের মাধ্যমে সাজায় দেওয়া আছে। সো সবাই করে ফেলবা, যার যেখানে সমস্যা সেই অধ্যায় করে ফেলবা। আর যেগুলো অধ্যায় বাকি আছে আমরা এই যে এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। এই তো লাড্ডু সোনা, হ্যাঁ লাড্ডু সোনা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে দেখো এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। এই সেম টাইপের প্রশ্ন ঢাবিতে অনেকবার আসছিল, ঠিক আছে? ঢাবির মোস্ট একটা ফেভারিট প্রশ্ন এটা। সো দেখো কি বলছে যে ভাই একটি সমান্তরাল পাতধারকের দুটি প্লেটের মাঝখানে কি কি কিওয়ার্ড? দেখো সমান্তরাল পাতধারক। ওকে, বুঝলাম। দুটি প্লেটের মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থ ঢুকালে তার সঞ্চিত শক্তি 5 গুণ হয়ে যায়। তার মানে সঞ্চিত শক্তি 5 গুণ হয়ে যায়। তার মানে U1 = 5U2, ঠিক আছে? 5 গুণ, তার মানে ইউ যদি হয় এটা হচ্ছে U1 এর 5 গুণ হয়ে যাবে। ওকে, আচ্ছা ওই পদার্থের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত হবে? তাহলে দেখো ডাইইলেকট্রিক ধ্রুবক কে এর মান কত হবে? ডাইইলেকট্রিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক একই কথা। এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলা হয়।
বৈদ্যুতিক ধ্রুবক। ওকে, সো পরাবৈদ্যুতিক ধ্রুবক আর ডাইলেকট্রিক ধ্রুবক একই জিনিস কে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমাদের কে এর সাথে সম্পর্ক কি, গোলীয় পাতধারকের ক্ষেত্রে কে এর সাথে সম্পর্ক কি। সবাই একটু চেষ্টা করি দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করি, দেখো সবাই একটু চেষ্টা করো। দেখো আমি মজার বিষয় তোমাদেরকে এইভাবে মনে রাখছিলাম যে ভাই সমান্তরাল বলুক আর গোলীয় বলুক দুইটার ক্ষেত্রেই কিন্তু সি সমানুপাতিক কে লেখা যায়, কারণ আমরা দেখো সূত্রটা একটা রিমাইন্ডার দিয়ে আসি। সমান্তরালের ক্ষেত্রে কি হয়, সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, আর গোলীয়র ক্ষেত্রে কি জানি আমরা যে ভাই সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে আর। তার মানে দেখো দুইটার ক্ষেত্রেই কিন্তু সি সমানুপাতিক কে, এটারও ক্ষেত্রে সি সমানুপাতিক কে। সো কোনো টেনশনের কোনো দরকার নাই যে ভাইয়া সবসময় মনে রাখবা ধারকত্বের সাথে পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুই কন্ডিশনেই সমানুপাতিক সম্পর্ক। ওকে, সো এখন দেখো আমাদের কি বের করতে বলছে ভাই, ওই ডাইলেকট্রিক ধ্রুবকের মানটা কত হবে, ডাইলেকট্রিক ধ্রুবকের মানটা কত হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো এখন আমরা নর্মালি কি করতে পারি যে ভাইয়া এখান থেকে C1 ডিভাইডেড বাই C2 ইকুয়াল টু K1 ডিভাইডেড বাই K2 করে দাও, ঠিক আছে। সো C1 দেখো, C1টা হচ্ছে সঞ্চিত শক্তি, C1টা কি ভাইয়া ধারকত্ব। তাহলে দেখো ধারকত্ব, এই ধারকত্বর সাথে এটা তো C1, এটা তো ধারকত্ব, বাট আমাদের দেওয়া আছে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। এখন দেখো নর্মালি আমরা কি জানি যে ভাই W ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, CV স্কোয়ার। এই ডাব্লুকে তোমরা ইউ অথবা ই দ্বারাও প্রকাশ করতে পারো, সঞ্চিত শক্তি। এখন তাহলে দেখো আমাদের কার সাথে কি সম্পর্ক আসতেছে ভাইয়া, ডাব্লু সমানুপাতিক আমাদের সি, আবার সি সমানুপাতিক কে, তার মানে সবগুলাই সমানুপাতিক। দেখো এই প্রশ্নটা অনেক 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 গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখানে তিনটে জিনিস সম্পর্ক নিতে হবে। তাহলে দেখো আমি এখানে আমরা কি লিখতে পারবো, E1 ডিভাইডেড বাই E2 লিখতে পারবো না? তাহলে এ ভাইয়ারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার, সম্পর্ক স্থাপনটা ক্লিয়ার কিনা তারপরে বলো, তারপরে আমরা সমাধানে যাচ্ছি। সবাই সবাই এই যারা বুঝতে পারবা না বা আলটিমেটলি একটু অসুবিধা হবে, লজ্জা শর্মার কিছু নাই, ভাইয়ারে বলবা, আবার রিপিট করবো, সমস্যা নাই। ভাইয়ার ক্লাস করে সমস্যা নিয়ে ক্লাস থেকে বের হওয়া যাবে না, ঠিক আছে। সমস্যার সমাধান করেই ইনশাল্লাহ আমরা সবাই বের হব। ওকে, তো সবাই আমাকে একটু বলো যে ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা যে আমাদের এই সম্পর্ক স্থাপনটা ক্লিয়ার কিনা। আরে জোস, বৃষ্টির নাকি এটা করতে করতে মুখস্থ হয়ে গেছে, এটা ঢাবিতেও আসছিল, ঠিক আছে, সেম কোশ্চেন ঢাবিতেও আসছিল। সো সম্পর্ক স্থাপন ক্লিয়ার রে, সম্পর্ক স্থাপন ক্লিয়ার। এখন দেখো সো নর্মালি আমরা কি করতে পারবো ভাইয়া, এই শক্তির সাথে কে এর সম্পর্ক স্থাপন, তার মানে E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু K1 ডিভাইডেড বাই K2 লিখতে পারবো। তাহলে দেখো E1 এর মান কত ভাইয়া, শক্তি প্রথমে ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের K1 ডিভাইডেড বাই K2 চাইছে। তাহলে এখন কার মান বের করতে বলছে যে ভাই ওই ইলেকট্রিক, ওই পদার্থের ডাইলেকট্রিক ধ্রুবক, তার মানে K2 ইকুয়াল টু কি হবে রে, K2 এর মান বের করতে বলছে। তার মানে K2 ইকুয়াল টু 5 K1, তার মানে আমাদের কি 5 গুণ হবে। তার মানে 1 ডিভাইডেড বাই 5 নাকি হচ্ছে 5 গুণ, এই যে এইটার মধ্যে ঝামেলা লাগাও। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3 স্টার দিয়ে রাখছি। এই সেম প্রশ্ন তোমাদের বেলায় আসতে পারে ইনশাল্লাহ। ওকে, সো সবার 100% ক্লিয়ার কিনা ভাইয়ারা, একটু বলো তো দেখি, সবার 100% ক্লিয়ার কিনা? এই সেম ম্যাথ কোথায় কোথায় আসছিল জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার রিপিট আসছিল। এই সেম ম্যাথটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার রিপিট আসছিল। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া, একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা? সি ফর কারেক্ট, সি ফর কারেক্ট। আরে জোস, ওকে, এই তো সবাই পারছো, সবাই পারছো। সো এই ম্যাথটা একটু দেখে রাখবেন, যারা দাগানো স্লাইডটা কালেক্ট করে নেবেন, যেগুলো 3 স্টার দিচ্ছি সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, এবং আলটিমেটলি এই 3 স্টারওয়ালাগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা। ওইগুলো হুবহুব রিপিট আসতে পারে, অথবা মান চেঞ্জ করে রিপিট আসতে পারে, ওই টপিকটা সেম থাকতে পারে। ওকে, সো দাগানো স্লাইডটা পেতে কী করতে হবে, জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই হয়ে যাবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কী বলছে যে ভাইয়া দুটি চার্জের মধ্যে দূরত্বে পূর্বের চেয়ে অর্ধেক করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত, কুলম্ব বল। তাহলে দেখো খুবই সিম্পল প্রশ্ন। সো কুলম্ব বল নির্ণয়ের সূত্র কি ভাইয়া, 9 × 10⁹ Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার বা ডি স্কোয়ার। দূরত্বের সাথে বলের কি সম্পর্ক ভাইয়া, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে কি বলছে ভাই, অর্ধেক করে দিছে। তাহলে দেখো অর্ধেক, তার মানে 1 ডিভাইডেড বাই হাফ, তার উপরে স্কোয়ার, তার মানে আমাদের 1 ডিভাইডেড বাই 4, তার মানে আমরা উল্টাই যা 4F1 হয়ে যাবে F2-র মানটা, ঠিক আছে। তাহলে আমাদের কত আসতেছিল, 4 গুণ হয়ে যাবে। 4 গুণ কোথায় আছে রে, 4 গুণ, ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সিম্পল একটা প্রশ্ন, এই তো সবাই আমরা অ্যান্সার করতে পারতেছি যে ভাইয়া 4 গুণ 4 গুণ 4 গুণ, আরে জোস, সবাই পারতেছি আমরা মোটামুটি। ওকে, এই তো ধন্যবাদ। সো দেখছো যে ভাইয়া সহজ সহজ প্রশ্নও কিন্তু থাকবে, শুধুমাত্র সব পেঁচানো প্রশ্ন থাকবে বিষয়টা এমন না, অনেক সহজ সহজ প্রশ্নও থাকবে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া সমবিভব তল এবং তড়িৎ প্রাবল্য একে অন্যের কি হয়, সমান্তরাল, লম্ব, বিপরীতমুখী কোনোটি নয়। এই ম্যাথটা
এই থিওরি টাইপ প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ রিপিট আসার জন্য। সো খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। সো সবাই একটু চেষ্টা করে দেখি, সবার আগে কে পারো, সবাই একটু চেষ্টা করে দেখি সবার আগে কে পারো, না পারলে আমি করে দেবো, সমস্যা নাই। সবাই দ্রুত দ্রুত দ্রুত, সবাই দ্রুত একটু করো। যে ভাইয়া আমাদের সমবিভব তল এবং আমাদের কি তড়িৎ প্রাবল্য একে অপরের মধ্যে কি সম্পর্ক বিরাজমান, একে অপরের মধ্যে কি সম্পর্ক বিরাজমান, সবাই দ্রুত। এই না পারলে বইলো যে ভাই পারতেছি না, তাহলে আমরা সময় নষ্ট করবো না, অন্যটাতে চলে যাব, ওকে? বাট এমনিতেই সময় নষ্ট করো না, ওকে? সো সবাই একটু বলো তো দেখি ভাইয়ারা, সবাই একটু দ্রুত 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 দ্রুত, সবাই একটু দ্রুত বলো। এই যে এক একজন দিচ্ছে এ নাম্বার, এক একজন দিচ্ছে সি নাম্বার। আচ্ছা, এক একজন দিচ্ছে কি এ নাম্বার, এক একজন দিচ্ছে সি নাম্বার। এই দেখো তোমাদের মধ্যে কনফিউশন হয়ে গেছে যে ভাই আমাদের সমান্তরাল হবে নাকি লম্ব হবে, সমান্তরাল হবে নাকি লম্ব হবে। দেখো আমি একটু বেসিকটা ক্লিয়ার করে দিই। সমবিভব তল মানে কি ভাই? সমবিভব তল দেখো, ধরো আমরা একটা সমবিভব তল অঙ্কন করে নিই, সমবিভব তল, ঠিক আছে? সমবিভব তল, আর সমবিভব তলের মধ্যে কি থাকবে? তড়িৎ প্রাবল্য। দেখো আলটিমেটলি আমাদের এখান থেকে ডিরেক্ট সমবিভব কাউন্ট হয় কোথায়? একদম অভিলম্ব বরাবর, অভিলম্ব বরাবর, অভিলম্ব বরাবর, অভিলম্ব বরাবর। তড়িৎ প্রাবল্য দেখো, প্রাবল্য সবসময় দেখো, আমি যদি গোলক দিয়ে উদাহরণ দিই, প্রাবল্য সবসময় কি থাকে রে? বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, সবগুলাই বাহিরের পৃষ্ঠে অবস্থান, বাহিরের পৃষ্ঠে অবস্থান, ঠিক আছে? সো দেখো এই দুইটা তাহলে কিভাবে অবস্থান করতেছে? লম্ব না পরস্পর সমান্তরাল? দেখো এই যে পরস্পর সমান্তরাল, দেখো এটা আর এটা পরস্পর সমান্তরাল। তুমি যদি এখানেও কল্পনা করো এটা আর এটা পরস্পর সমান্তরাল, তার মানে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। যারা সি নাম্বার দিছেন তারা ভুল। আমাদের কি হবে? সমান্তরাল, লম্ব না কিন্তু সমান্তরাল, সমান্তরাল। দেখো পাশাপাশি দুইটা, অর্থাৎ তোমার এই দুইটার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? দেখো সমবিভব এবং তড়িৎ প্রাবল্য, সমবিভব এবং তড়িৎ প্রাবল্য একে অন্যের কি হবে? সমান্তরাল, সমান্তরাল, ওকে? এ হবে 100%, হ্যাঁ 100% এ হবে, ওকে ধন্যবাদ ভাইয়া। সো এটা মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর একটা প্রশ্ন। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, যে দুটি ধারককে সমান্তরাল সংযোগে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব 5 ফ্রাড এবং শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব আমাদের কত হয়? 1.2 আর এখানে 5 ফ্রাড। এখন দুটি ধারকত্ব কত? তাহলে দেখো খুবই সিম্পল একটা প্রশ্ন। দেখো এটা রোধের ক্ষেত্রেও আসে, ধারকের ক্ষেত্রেও আসে, সেম টাইপের প্রশ্ন। আমরা বেসিক দিয়ে করবো না, আমরা অপশন টেস্ট করব। এই প্রশ্নটা অপশন টেস্ট করব। সবাই একটু অপশন টেস্ট করে আমাকে দ্রুত জানান। দেখো রোধের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ভাই আর এস ইকুয়াল টু R1 প্লাস R2, আর আরপি ইকুয়াল টু কি জানি আমরা যে ভাই 1/R1 প্লাস 1/R2, এভাবে জানছিলাম, ঠিক আছে? তার মানে এটার একটা শর্টকাট শিখছিলাম যে ভাইয়া আরপি ইকুয়াল টু গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল। এই সেম জিনিস সবগুলারই কি করবা? ধারকের ক্ষেত্রে উল্টাই দিবা, ধারকের ক্ষেত্রে উল্টা ভার্সন হয়ে যাবে। কি হবে? উল্টা ভার্সন হয়ে যাবে। ধারকের ক্ষেত্রে কি হবে রে? উল্টা ভার্সন হয়ে যাবে, ওকে? তো সবাই দ্রুত, সবাই দ্রুত দেখো শ্রেণীতে তাহলে আগে সমান্তরালটা বানাও, সমান্তরালটা শ্রেণীতে এবং সমান্তরাল। দ্রুত দ্রুত একটু করার চেষ্টা করো, দ্রুত 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 দ্রুত। এই তো সবাই পারতেছো, সবাই পারতেছো, আরে জোস, সবাই পারতেছো যে ভাইয়া যে আমাদের এ নাম্বারটা, ওকে? সো ধন্যবাদ। 3 আর 2, 3 আর 2, 3 আর 2, ওকে? সো ক্লিয়ার, এটা করে দিতে হবে। দেখো আলটিমেটলি এটা কখনোই বেসিক দিয়ে করতে যাবে না, ডিরেক্ট অপশন টেস্ট করবা, যোগ করবা দুইটার যোগফল এবং আলটিমেটলি একটার গুণফল ডিভাইড বাই যোগফল, ওকে? সিম্পল সিম্পল, ওকে? আচ্ছা এ হবে, ওকে ধন্যবাদ। সো আমরা এটা কিন্তু রোধের ক্ষেত্রেও একটা প্রশ্ন পাইছিলাম এরকম, সো ধারকের ক্ষেত্রেও কিন্তু আসে। সো এতটুকুই মাথায় রাখবো, রোধের ক্ষেত্রে যে সূত্রগুলো এটা জাস্ট ধারকের ক্ষেত্রে উল্টাই যাবে, ওকে? আলাদা আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সট কি বলছে যে ভাইয়া 20 মাইক্রো এম্পিয়ার 20 মাইক্রো এম্পিয়ার এর চার্জবিহীন একটি ক্যাপাসিটারের মধ্য দিয়ে আমাদের 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত, 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিলি সেকেন্ডে, ওকে? ওরে বাপ রে বাপ, এটা চার্জের মান, তার মানে আমাদের কি কিউ এর মান দেওয়া আছে, তারপরে এখানে তড়িৎ প্রবাহ অর্থাৎ আমাদের এম্পিয়ার অর্থাৎ আই এর মান দেওয়া আছে, তারপরে মিলি সেকেন্ড অর্থাৎ এখানে টি এর মান দেওয়া আছে। এখানে খেয়াল করার বিষয় একক কনভার্সনটা, ঠিক আছে? এখানে মিলি সেকেন্ড বলা আছে, ওকে? আচ্ছা তারপরে কি বলছে যে ভাইয়া প্রবাহিত হচ্ছে, এখন ক্যাপাসিটরের দুই পাতের বিভব পার্থক্য নির্ণয় করো, দুই পাতের বিভব পার্থক্য ভি। এখন দেখো ভি তোমার বের করতে বলছে, কি দেওয়া আছে ভাই? কিউ দেওয়া আছে, আই দেওয়া আছে, আর হচ্ছে টি দেওয়া আছে। নর্মালি এই টাইপের প্রশ্ন একটু খুব একটা বেশি আসে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, বাট কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখো অনেকবার আসছে,
এই টাইপের প্রশ্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা একটু কম আসে, বাট এইটাতে অনেকবার আসছে। সো দেখো আমরা একটা সূত্র কি জানি ভাইয়া, আমরা একটা সূত্র জানি না যে ভাইয়া সি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, ধারকত্ব নির্ণয় সূত্র। এখন দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, সরি ভি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সি। এখন দেখো নর্মালি আমরা কি জানি যে ভাইয়া আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, একদম বেসিক সূত্র, তড়িৎ প্রবাহের সূত্র কি রে, যে ভাইয়া একক সময়ে যে চার্জটা প্রবাহিত হয় সেটাকেই তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে। সো দেখো আলটিমেটলি আমরা এখানে কিউ ইকুয়াল টু কি লিখতে পারবো, আই টি। সো এখন এই যে কিউ এর জায়গায় বসাই দাও, তার মানে ভি ইকুয়াল টু আই টি ডিভাইডেড বাই সি, ক্যালকুলেশন করো। আয়ের মান কত রে, আয়ের মান হচ্ছে 4 এম্পিয়ার, আর টির মান কত ভাইয়া 3 মিলি সেকেন্ড, তার মানে 3 ইন্টু মিলি সেকেন্ড মানে কি 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই আমাদের 20 ইন্টু 10 ইনভার্স 6, ওকে 20 ইন্টু 10 ইনভার্স 6। সো সবাই একটু দ্রুত সমাধান করেন দেখি, খুবই জোস একটা ক্যালকুলেশন। তাহলে দেখো সিম্পল একটা হিসাব যে ভাই আমাদের কত আসতেছে, 4 5 20 আসতেছে, আর এখান থেকে আমরা এটাকে তুলে নাও, তার মানে এখানে +6 হয়ে যাবে, তার মানে শুধুমাত্র 10 টু দি পাওয়ার 3 থাকতেছে। তাহলে দেখো আমাদের এখানে আসতেছে, উপরে আসতেছে 10 টু দি পাওয়ার 3, আর এখানে আসতেছে কত 3 ডিভাইডেড বাই 5। সো এখানে আসতেছে ইন্টু অবস্থায় 3 ডিভাইডেড বাই 5, ওকে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 3 ডিভাইড বাই 5, তার মানে 5 3 একটা দশমিক নাও 0 5 6 30, তার মানে 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখানে দশমিক তুলে দাও, এখানে স্কোয়ার বানাই দাও, তার মানে 6 600। সো 600 কোথায় আছে, এটাই হচ্ছে আনসার আমাদের, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা, ওকে। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। এই তো সুজন অ্যান্সার করে ফেলছো, বৃষ্টি অ্যান্সার করে ফেলছো, এশা অ্যান্সার করে ফেলছো, এই বৃষ্টি প্রথমে করে ফেলছিলে, একটা শূন্য বেশি দিয়ে ফেলছিলা, ওকে ধন্যবাদ সবাইকেই, যারা অ্যান্সার করতে পারছি সবাইকেই ধন্যবাদ। সো বাকি সবার ক্লিয়ার ভাইয়া, যারা কমেন্ট করি নাই একটু কমেন্টে বলো তো দেখি ক্লিয়ার কিনা। এই ম্যাটটা কিন্তু দেখো অনেক কিছু ভাঙায় এনে তারপরে হচ্ছে সূত্রটা স্থাপন করা হয়েছে। নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা একটু কম দেখতে পারবা, কৃষিতে দেখো অনেক কয়বার রিপিট আসছিল, ওকে। সবার ক্লিয়ার ভাইয়া, সবার ক্লিয়ার কিনা বলো, ওকে আচ্ছা ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া একটি গোলকের ব্যাসার্ধ হলো 9 গুণন 10 টু দি পাওয়ার 9, গোলকের ধারকত্ব কত, ব্যাসার্ধ দেওয়া আছে, ধারকত্ব বের করতে বলছে, ভাইয়া ধারকত্ব বের করতে বলছে, ওকে। সো গোলক দেখো আলটিমেটলি আমরা কিন্তু দুইটা জিনিস শিখছিলাম যে ভাই সমান্তরাল পাতধারকের ধারকত্ব আর গোলাকার বস্তুর পাতধারকের ধারকত্ব, ঠিক আছে। গোলকের ক্ষেত্রে সূত্র কি শিখছিলাম যে ভাইয়া সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, ঠিক আছে 4 পাই এপসাইলন নট আর। এখন দেখো আর এর মানটা কি দেওয়া আছে, আর এর মানটা দেখো এখন আমাদের 4 পাই এপসাইলন নট, এখন জানি আমরা কি জানি ভাইয়া যে এইটা 4 পাই এপসাইলন নটকে আমরা কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এই জিনিসের মান কত জানি আমরা, এই জিনিসের মান জানি হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9। তাহলে দেখো এটাকে জাস্ট উল্টা ভার্সন করে লিখবো, তার মানে 1 ডিভাইডেড বাই 9 গুণন 10 টু দি পাওয়ার 9 ক্যালকুলেশনের সুবিধার্থে, আর ইন্টু অবস্থায় আর এর মান কত দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সো কাটাকাটি করে দাও, আমাদের অ্যান্সার আসবে 1 মাইক্রোফ্রাড। 1 ধারকত্ব মাইক্রোফ্রাড নাকি ফ্রাড, এই যে শুভঙ্করের ফাঁকি দেওয়া আছে, এটা যারা দেখাবেন তারা লাড্ডু সোনার দেখা পাবেন। সো দেখেন এখানে আমাদের ফ্রাড, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, ওকে, কারণ এখানে মিটার আছে। সো দেখো এ নাম্বারটাই একদম শুভঙ্করের ফাঁকি দেওয়া থাকবে, যারা চোখে দেখবেন না, যারা তাড়াহুড়া করবেন, তারা আল্লাহর রাস্তায় একটা করে লাড্ডু সোনা পকেটের ঝুলিতে নিয়ে বাসায় আসবেন, ওকে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এ নাম্বারে কিন্তু শুভঙ্করের ফাঁকি মাঝে মাঝে দিবে স্যারেরা, যে তোমার আলটিমেটলি কীরকম তুমি হচ্ছে পরীক্ষার হলে আলটিমেটলি প্রেশারটা নিতে পারছো এটা চেক করার জন্য, ঠিক আছে। সবার ক্লিয়ার, এই তো সবাই পারছি যে ভাইয়া ডি নাম্বার আরে জোস। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলছে আমাদের, যে একটি সমান্তরাল পাতধারকের চার্জের পরিমাণ দেওয়া আছে কত 25 কুলম্ব, যদি প্রতিটি পাতের কার্যকরী ক্ষেত্রফল 5 সেন্টিমিটার স্কোয়ার হয়, ওকে আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার হয়, তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কত হবে তা নির্ণয় করো। তাহলে দেখো তড়িৎ ফ্লাক্স ঘনত্বের সাথে আমাদের কি ক্ষেত্রফলের কোনো সম্পর্ক আছে রে? তড়িৎ ফ্লাক্স ঘনত্ব না, কারণ ফ্লাক্স ঘনত্ব ফাই ইকুয়াল টু কি জানি আমরা ই ডট এ, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো ই এ কস থিটা, অথবা আমরা গাউসের একটা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, এটা তো ফ্লাক্স, দেখো এই যে এইখানে কিন্তু দেখো যদি বলতো তড়িৎ ফ্লাক্সের সাথে কিন্তু আমাদের ক্ষেত্রফল সমানুপাতিক সম্পর্ক, বাট
এখানে চাইছে তোমার তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। তড়িৎ ফ্লাক্স ঘনত্বের সাথে ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই। তড়িৎ ফ্লাক্স ঘনত্বের সাথে ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই। তড়িৎ ফ্লাক্স ঘনত্বের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক আছে? হ্যাঁ আছে। একটা জিনিস দেখো, ফ্লাক্স ঘনত্ব দেখো, সরি আমি একটু গুলাই ফেলছিলাম। দেখো যে কোনো কিছুর ঘনত্ব নির্ণয় করার সূত্র কি? আমরা কিন্তু তোমাকে হচ্ছে চলতরিতে কি শিখাইছিলাম ভাইয়া? চলতরিতে একটা জিনিস শিখাইছিলাম, সেটা হচ্ছে কি জানিয়েছিল? প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব দেখো, প্রবাহ ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? জে ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আমরা এ বলছিলাম, তাই না? প্রবাহ ঘনত্ব। সো যার ঘনত্ব চাবে তার ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিলেই ঘনত্ব হয়ে যায়। তাহলে দেখো ফ্লাক্স ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতে পারবো, তার মানে এখানে ফাই ডিভাইডেড বাই এ করতে পারবো। তার মানে দেখো ফ্লাক্স কত দেওয়া আছে রে? তড়িৎ ফ্লাক্স চার্জের পরিমাণ দেখো, কিউ এর মান দেওয়া আছে কত? 25 কুলম, আর এর মান কত দেওয়া আছে ভাইয়া? 25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বাট এইখানে সবগুলোতে দেখো মিটার মিটার মিটার, তার মানে সেন্টিমিটার থেকে তোমাকে কি করতে হবে? সেন্টিমিটার থেকে অবশ্যই মিটারে আনতে হবে, ঠিক আছে? সেন্টিমিটার থেকে অবশ্যই মিটারে আনতে হবে। তার মানে 10 ইনভার্স কত হবে? 10 ইনভার্স 2, বাট এখানে মিটার স্কোয়ার, তার মানে তার উপর স্কোয়ার, তার মানে 10 ইনভার্স 4, তার মানে 5 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে দেখো 5 5 25, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আসতেছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। বাট 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কোথাও আছে? নাই তো। তাহলে দেখো এখানে আমাদের কিলো আছে, কিলো কুলম। তাহলে দেখো এখানে আমরা 50 কিলো কুলম লিখতে পারবো পার মিটার স্কোয়ার, ঠিক আছে? 50 কোথায় আছে রে? বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো দেখি? আমার একটু দুঃখিত, প্রথমে হচ্ছে একটু গুলাই ফেলছিলাম। দেখো আলটিমেটলি আমাদের ঘনত্ব, কোনো কিছু ঘনত্ব চাইলে আমরা জাস্ট খালি হচ্ছে কি করে ফেলবো? জাস্ট ওইটার ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিব। এই তো বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। তার মানে তোমার একক কনভার্সনটা ভাইয়া, একক কনভার্সনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। একক কনভার্সনটা খুব গুরুত্বপূর্ণ। সো কখন তুমি কোনটা একক কনভার্সন করবা এটা তোমাকে অপশন বলে দিবে। ওকে, আচ্ছা এই তো ভাইয়া, এটা একটু আরেকবার কাইন্ডলি। আচ্ছা কোনো সমস্যা নাই, দেখো কোনো সমস্যা নাই। সো দেখো এখান থেকে এই যে আমি এই আলোচনায় ঢুকতেই তোমরা হচ্ছে ঘাবড়াই গেছো। দেখো আলটিমেটলি আবার একটু দেখাই দিচ্ছি। সো তোমার প্রশ্নটা খেয়াল রাখতে হবে। দেখো আমি আবার সুন্দর মতো বলে দিচ্ছি, যারা বুঝো নাই সবার একটু দেখো। যদি বলতো যে ভাই তড়িৎ ফ্লাক্স বের করো, এটা আলাদা একটা হিসাব। ফ্লাক্স ঘনত্ব এটা আলাদা হিসাব। দেখো যদি বলতো এখানে ফ্লাক্স ঘনত্ব জায়গায় শুধুমাত্র ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কত হবে? এই ফ্লাক্স নির্ণয় সূত্র হচ্ছে ফাই ইকুয়াল টু আমরা ই ডট এ, অথবা এখান থেকে আমরা ডট গুণফল করলে ই এ কস থিটা জানি, ঠিক আছে? বাট তোমাকে এখানে কিন্তু তড়িৎ ফ্লাক্স বের করতে বলে নাই, তোমাকে বলছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। আর যে কোনো কিছুর ঘনত্ব নির্ণয় করবা তড়িৎ ফ্লাক্স, তার মানে আলটিমেটলি ফ্লাক্স ঘনত্ব, তার মানে এই যে তড়িৎ ফ্লাক্স উপরে দিবা, নিচে হচ্ছে কি করবা? তার ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিবে। এটা ডিরেক্ট সূত্র। দেখো তড়িৎ ফ্লাক্স ঘনত্ব নির্ণয় সূত্র কি ভাইয়া? তড়িৎ ফ্লাক্স ঘনত্ব সূত্র কি? যে ভাইয়া সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ, সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ। সো এই যে জাস্ট এতটুকুই খেয়াল রাখবা যে ভাই ফ্লাক্স ঘনত্ব বের করতে বলছে নাকি তড়িৎ ফ্লাক্স বের করতে বলছে। ক্লিয়ার ব্যাপারটা? সো দেখো এখান থেকে কিউ ডিভাইড বাই এ, ভাই এখানে চার্জের পরিমাণ দেওয়া আছে 25, এর মান দেওয়া আছে ক্ষেত্রফল 5 সেন্টিমিটার স্কোয়ার, বাট এখানে আমাদের মিটার স্কোয়ারে আনতে হবে, মিটার স্কোয়ারে আনছি, সিম্পল হিসাব। সো সবার ক্লিয়ার? একটু বলো সবার ক্লিয়ার ভাইয়া, একটু বলো। এ কে জানি বলছিলা? হাই হাই দেখছো, চালাক, কমেন্টে ডিলিট করে ফেলছে। কি হইলো কমেন্ট ডিলিট করে? কি এমন মহাভারত শুদ্ধ করে ফেললা কমেন্ট ডিলিট করে? আমাকে একটু বলো তো দেখি। যে ভাই তুমি যে বুঝো নাই, বুঝাই চাইলে আমি আবার রিপিট করলাম, কমেন্টটা দিলা ডিলিট কইরা। কি হইলো এটা? কমেন্ট করলা কিসের জন্য? কমেন্ট ডিলিট করলা কিসের জন্য? তোমাদের মাঝে মাঝে হচ্ছে কাহিনী দেখে আমার খুবই হাসি পায় ভাই। এখানে তোমার পেস্টিস খুবই একদম, মনে করো তুমি একদম বিশ্বের হচ্ছে দেখা গেছে যে মোস্ট পেস্টিজিয়াস পারসন, যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, সো এটা থাকা যাবে না এখানে কমেন্ট সেকশনে, যে আমার পেস্টিস চলে যাবে। এটা হইলো শিক্ষাক্ষেত্রে তুমি যত ফ্রাঙ্কলি থাকবা, যত আলটিমেটলি একটা বুঝো নাই, সিম্পল স্যার আমি বুঝি নাই, বা ভাইয়া আমি বুঝি নাই, আমাকে এই বিষয়টা একটু আবার বুঝাই দেন। অবশ্যই কি সম্মান, অর্থাৎ তোমাকে পোলাইটলি বলতে হবে, ঠিক আছে? সো যেখানেই যাও না কেন, তো তুমি কোশ্চেন করতেই পারো ক্লাসের মধ্যে। এটা কোনো লজ্জার বিষয় না, বা শরমের বিষয় না, বা প্রেস্টিজিয়াস কোনো বিষয় না। বুঝাতে পারছি? এই কাজগুলো থেকে অ্যাভয়েড থাকবা, ঠিক আছে? তুমি আলটিমেটলি একটা জিনিস বুঝো না, এটা পোলাইটলি একটা টিচারকে, একটা ভাইয়াকে জিজ্ঞেস করা, এটাও একটা ভালো কাজ, ঠিক আছে? ফাঁকি দেওয়া, এটা ফাঁকি দেওয়া হচ্ছে না, তুমি তোমার পড়াটা আদায় করে নিচ্ছ, এটা তো ফাঁকি দিচ্ছ না ভাই। সো এখানে শরম পাওয়ার কি আছে? কমেন্ট ডিলিট করার কি আছে? আমি কিছুই বুঝি না তোমাদের। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো একটি পরিবাহকে ধারকত্ব দেওয়া আছে হচ্ছে 40 ফ্রাট, এতে কত আদান প্রদান করলে বিভব 10 ভোল্ট হবে? সিম্পল একটা ক্যালকুলেশন, সবাই একটু দ্রুত বলো। দেখো আমাদের ধারকত্ব দেওয়া আছে ভাই, ধারকত্ব কত? 40 ফ্রাট। তাহলে ধারকত্ব সূত্র কি জানি? যে ভাই সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি।
এখন বলছে আমাদের কি বলছে যে এর বিভব কত ভোল্ট হবে, কত আধান, তার মানে কিউ এর মান বের করতে বলছে সিভি, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সি এর মান কত ভাইয়া 40, ভি এর মান কত ভাইয়া 10, তার মানে 400, ডিরেক্ট 400, সিম্পল অ্যান্সার 400। 400 কোথায় রে? এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো খুব সিম্পল একটা ক্যালকুলেশন যে ভাই ধারকত্ব নির্ণয় সূত্র কি জানি যে ভাই সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। সো আমাদের কি এখান থেকে কিউ বের করতে বলছে, অর্থাৎ আধান, কত আধান, কত আধান, তার মানে কিউ ইকুয়াল টু সিভি, জাস্ট ক্যালকুলেশন করে দিছি, আমাদের রাইট অ্যান্সার চলে আসছে। ওকে আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া দেখো এই কোশ্চেনটা একটু বড়, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু বড়, বাট ঘাবড়ানোর কিছু নাই, খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। দেখো এখানে কি বলছে যে ভাই সম আকারের 8টি, কয়টা 8টা পানির ফোঁটাকে একত্রিত করে একটা বড় পানির ফোঁটায় রূপান্তর করছে। এখন উৎপাদন হয় এবং সমপরিমাণ সমধর্মী আধান থাকে। এখন তখন বড় ফোঁটার বিভবটা কত হবে আসলে? সো আগে আমরা আমাদের 8টা ফোঁটা, দেখো আলটিমেটলি 8টা ছোট ছোট ফোঁটাকে একত্রে করে কি করছে, বড় ফোঁটায় রূপান্তর করছে। 8টা ছোট ছোট ফোঁটাকে একত্রে করে বড় ফোঁটায় রূপান্তর করছে। তাহলে দেখো আয়তনটা আগে একটু আমরা দেখি, আয়তনটা একটু দেখবো আমরা, ঠিক আছে। আয়তন ভি ইকুয়াল টু কি জানি আমরা 4/3 পাই আর কিউব, তাই না? ল্যাক করার আর সময় পাই না। ওকে দেখো আয়তন নির্ণয় সূত্র কি জানি আমরা ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাই না? এই সিম্পল একটা সূত্র সবাই জানি, এই সিম্পল একটা সূত্র সবাই জানি যে ভাইয়া, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এই যে ছোট পানির আয়তন এবং আলটিমেটলি বড় পানির ফোঁটার আয়তন, তাহলে দেখো এখানে যদি ভি1 লিখি তাহলে 4/3 পাই আর1 আর কিউব। এখন যদি ভি2 লিখি ভাইয়া তাহলে ভি2 এর ক্ষেত্রে কি হবে দেখো তো, ভি2 এর ক্ষেত্রে কি ভাই বড় পানির ফোঁটা, এটাকে কার ক্ষেত্রে তুলনা করলাম, এটা হচ্ছে ছোট পানির ফোঁটাটা। এখন যদি আমরা বড় পানির ফোঁটায় কনভার্ট করে যাই তাহলে বড় পানির ফোঁটা দেখো 8টা পানির ফোঁটা একত্রিত হয়ে কি হয়েছে, বড় পানির ফোঁটায় রূপান্তর হয়েছে। তার মানে ভি2 ইকুয়াল টু 8v1 লিখতে পারি না, ভি2 ইকুয়াল টু 8v1 লিখতে পারি, কারণ এখানে দেখো কয়টা 8টা পানির ফোঁটা একত্রিত হয়ে কি হয়েছে, বড় পানির ফোঁটায় রূপান্তর হয়ে গেছে। ওকে তাহলে দেখো এখন আমরা কি করব ভাইয়া, কি করব, জাস্ট ভি2 মান বসাই দাও। তাহলে দেখো আয়তন কি হবে জানি আমাদের হচ্ছে 4/3 পাই আর 2 কিউব। তারপরে দেখো আমাদের এখানে কি হবে 8 ইন্টু 4/3 পাই আর 1 কিউব। তাহলে দেখো 4/3 পাই 4/3 পাই এতটুকু কেটে দাও। তাহলে দেখো আমাদের এখানে কি কার মানে বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, আর টুর মানটা বের করতে হবে। তাহলে দেখো আর 2 কিউব, তাহলে দেখো আমাদের কি আসতেছে আর 2 কিউব ইকুয়াল টু 8 আর 1 কিউব। তাহলে দেখো এই যে কিউবটা ভাঙাই দাও, আর 2 ইকুয়াল টু আমাদের কি আসতেছে কিউব রুট অফ আবার 8 আর 1। তাহলে দেখো এটাকে ভাঙলে কত হবে ভাইয়া 2 আর 1 হয়ে যাচ্ছে, 2 আর 1, তার মানে আর 2 ইকুয়াল টু কি আসতেছে, অতএব আর 2 ইকুয়াল টু 2 আর 1 চলে আসতেছে, ঠিক আছে। সো দেখো আয়তন থেকে আমরা আর এর মানটা বের করে নিলাম, আয়তন থেকে আমরা কি করলাম রে, আর এর মানটা বের করে নিলাম। ওকে আয়তন থেকে আর এর মানটা। এখন তাহলে দেখো বিভবের সাথে আর এর কি সম্পর্ক, আর চার্জের কি সম্পর্ক। দেখো আমরা কি জানি বিভবের সমীকরণটা যে ভাইয়া 9 ইন্টু 10⁹9 কিউ ডিভাইডেড বাই আর, কিউ ডিভাইডেড বাই আর, তার মানে ভি সমানুপাতিক কিউ ডিভাইডেড বাই আর, ঠিক আছে। সো এখন দেখো আমরা কি বলছে যে বিভব কত হবে। তাহলে দেখো বিভব, তাহলে এখানে দেখো আমাদের কি আসতেছে ভি ইকুয়াল টু, তাহলে দেখো এই যে আমাদের কি কিউ এর মানটা কত দেখো তো ভাইয়া, 8টা ফোঁটা একত্রিত করছে না, তাহলে দেখো 8টা, তার মানে 8 কিউ, অর্থাৎ 8 ডিভাইডেড বাই আর, আর টুর মান কত, এখানে অবশ্যই টুর মান হবে, তাহলে দেখো এই যে 2 হবে। সো আমাদের এখানে 2টা বসাই দাও, 4 2 8, তার মানে বিভব কত হবে রে, কয় গুণ হবে, 4 গুণ হবে, অর্থাৎ ফ্যান্টাস্টিক হবে সি নাম্বারটা। দেখো ক্যালকুলেশন বড় হলেও উত্তরটা কিন্তু অনেক জোস, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, ক্যালকুলেশনটা হয়তো একটু বড়, ঠিক আছে, বাট প্রশ্নটা রিপিট আসার মতো একটা প্রশ্ন। এই ক্যালকুলেশন নর্মালি হচ্ছে তোমাদের এইচএসসি বোর্ডে বেশি আসে, ঠিক আছে। বড় পানির ফোঁটা একত্রিত হয়ে বড় পানির ফোঁটা ভেঙে ছোটো পানির উপর রূপান্তর হয়েছে, অথবা ছোটো পানির ফোঁটা একত্রিত হয়ে বড় পানির ফোঁটায় রূপান্তর হয়েছে, এটা এইচএসসিতে বেশি আসে, এডমিশনে একটু কম আসে। ওকে সো সবাই একটু বলো, সবাই একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি কি না। এটা কিচ্ছু করি নাই ভাইয়া। দেখো আবার একটু রিমাইন্ডার করে দিচ্ছি, আমরা ছোট পানির ফোঁটার একবার আয়তন বের করে নিছি। দেখো এই যে ছোট পানির ফোঁটার আয়তন ভি1 ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। বড় পানির ফোঁটা আয়তন বের করছি। বড় পানির ফোঁটা কীভাবে তৈরি হয়েছে, 8টা ছোট পানির ফোঁটা একত্রিত হয়ে বড় পানির ফোঁটা রূপান্তর হয়েছে। সো এইখান থেকে আমরা সম্পর্ক দিয়ে আমরা আর
R1 এবং R2-র মধ্যে সম্পর্ক স্থাপন করছি, তারপরে বসাই দিছি, অ্যান্সার চলে আসছে। ওকে, দেখো এটা একদম শর্টকাট হিসেবে ইউজ করতে পারবা, ঠিক আছে, এটা শর্টকাট হিসেবেও ইউজ করতে পারবা যে ভাইয়া R ইকুয়াল টু কিউব রুট N R1 R2, এটা ডিরেক্ট একদম শর্টকাট হিসেবেও তোমরা ইউজ করতে পারবা। ওকে, এটা কি কোনো ফর্মুলা? হ্যাঁ, ফর্মুলা হিসেবে অনেকে ইউজ করে, ঠিক আছে, কলেজ লাইফে তোমরা হয়তো শর্টকাট হিসেবে যে ভাই বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এটা অনেকে শর্টকাট হিসেবে মনে রাখে, কোনো সমস্যা নাই, তোমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা। ওকে, ফর্মুলা হিসাবে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে কি বলছে দেখো, ডিরেক্ট একটা থিওরি টাইপ প্রশ্ন যে ভাইয়া একটি আধান কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কী হবে? ব্যাসার্ধের সাথে তড়িৎ ফ্লাক্সের কী সম্পর্ক? ব্যাসার্ধের সাথে তড়িৎ ফ্লাক্সের কী সম্পর্ক ভাই? গাউসের সূত্র কি যে ভাইয়া ফাই নট, গাউসের সূত্রটা কি যে ভাইয়া আমাদের EDS। তাহলে দেখো আলটিমেটলি এটার সাথে কি ব্যাসার্ধের কোনো সম্পর্ক আছে রে? ব্যাসার্ধের কোনো সম্পর্ক আছে? ব্যাসার্ধের কোনো সম্পর্ক আছে? ব্যাসার্ধের কোনো সম্পর্কই নাই, তার মানে আমাদের এটা একই হবে, কোনো ব্যাসার্ধের সাথে কোনো সম্পর্ক নাই। সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধের কোনো সম্পর্ক নাই, তার মানে আমাদের একই হবে, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ একটা থিওরি টাইপ প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ একটা থিওরি টাইপ প্রশ্ন। এই তো অলরেডি তোমরা অ্যান্সার করতে পারছো যে ভাইয়া সি নাম্বার, নো চেঞ্জ। ওকে, ধন্যবাদ। সো চলো নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে দেখো, দুটি সমান ধারকত্বের ধারক প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে সংযুক্ত করা হলো, শ্রেণী ও সমান্তরালে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে বলো? কয়টা? দুইটা। দেখো আমি তোমাদেরকে একদম সুন্দর মতো শিখাইছিলাম, কিন্তু ভাইয়া ভুল করা যাবে না। ওকে, ভুল করা যাবে না। সবাই একটু চেষ্টা করো। দেখো আমরা ধারকত্বের ক্ষেত্রে কি শিখছিলাম যে ভাইয়া CP ডিভাইডেড বাই CS ইকুয়াল টু 1:n² নাকি n²1? এখানে কিন্তু n²1। তাহলে দেখো আমাদের কি বলছে, শ্রেণী ও সমান্তরাল সংযোগে তুল্য ধারকত্বের অনুপাত কত? তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে 1:4 হবে নাকি? ওরে জোস, এখানে দেখো তোমার হচ্ছে প্রশ্নের মধ্যে আসলে হচ্ছে ভেলকিবাজি অপশন দেয়ই নাই, ঠিক আছে, একটা অপশনেই দিয়ে রাখছে। এটা কেন হইলো? আমি তো ভাবছিলাম এখানে একটু চেঞ্জ করে দিবে, দেখো এইখানে ধরো আমি প্রশ্ন করলে আমি কি করতাম, একটা 1:4 দিতাম আর একটা হচ্ছে 4:1 দিতাম, 4:1, ঠিক আছে। এটা তোমাদের অনেক সহজ করে দিচ্ছে যে ভাই সি নাম্বারটা অ্যান্সার। এখন দেখো নর্মালি আমাদের 1:4 কেন হবে? কারণ এখানে দেখো আমাদের সমান্তরাল কি আছে, যখনই তুমি CS ডিভাইডেড বাই CP লিখবা তখনই আলটিমেটলি 1:n² হয়ে যাবে, ঠিক আছে। সো নর্মাল বেসিক সূত্রটা হচ্ছে এটা, CP উপরে থাকলে n² সামনে। সো এইভাবে মনে রাখবা। তাহলে দেখো কয়টা? দুইটা সমমানের রোধ, তার মানে 1:n², তার মানে আমাদের সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? যদি প্রশ্নের অপশনগুলো একটু স্ট্যান্ডার্ড করে তখন দেখবা যে 4:1 দেওয়া আছে, 1:4 দেওয়া আছে, বাট এখানে কপাল ভালো আছে যে এটার অপোনেন্ট অপশনটা ছিল না। বুঝাইতে পারছি আমি? সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? এই তো সবাই অ্যান্সার করে ফেলছো সবাই। এই যে 4:1 থাকলে হয়তো অনেকেই ভুল করার চান্স থাকে। চলো নেক্সটে যাবো আমরা। দেখো যে ভাইয়া আমাদের এখানে কি বলছে যে ভাই 20 ন্যানোকুলম থেকে 100 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত হবে? 20 ন্যানোকুলম 100 সেন্টিমিটার থেকে দূরে তড়িৎ প্রাবল্য কত হবে? ভাই তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র কি? সিম্পল একটা জিনিস যে ভাই E = 9 × 10⁹ Q R²। সো এখানে মান বসাই দাও, ক্যালকুলেট করো। তার মানে 9 × 10⁹ কিউ এর মান কত রে? দেখো এত ন্যানোকুলম, তার মানে 20 × 10⁹ কুলম্বে আনলাম ডিভাইডেড বাই আর এর মান কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার তো কখনোই রাখা যাবে না, আমাদের কি করতে হবে? মিটারে আনতে হবে। তার মানে 10 × 10⁻², তার উপরে স্কোয়ার করে দিতে হবে। ওকে, আচ্ছা। সো এটাকে ক্যালকুলেশন করো, খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। সবাই দ্রুত, আমি এটা করব না। দেখো কোনো সব কঠিন না, জাস্ট এই যে 10⁹ 10⁹ কেটে দাও। তারপরে আমাদের কি আসবে রে? দেখো এখানে আসতেছে কত ভাইয়া? স্কোয়ার করে দাও। তার মানে আমাদের 10 এর উপর স্কোয়ার করলে 100, আর এখানে আসতেছে 10⁻², তার উপরে আসতেছে হচ্ছে 20, ঠিক আছে। সো আমাদের আসতেছে 5 20 100। তারপরে দেখো, তারপরে আমাদের আসতেছে কত? এইখানে আছে 9,
তাহলে আমাদের কত আসতেছে এখানে 9/5 আর এখানে 10 স্কোয়ার আসতেছে, কারণ এই জিনিসটা উপরে গেলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কত আসতেছে রে 1 পয়েন্ট সামথিং আসবে, তার মানে 5 আর হচ্ছে 9, তার মানে 1 দাও 5 4 0 5 8 40, তার মানে 1.8 ইন্টু 10 স্কোয়ার, 1.8 ইন্টু 10 স্কোয়ার। এই আমি কোথাও ভুল করছি নাকি? দাঁড়াও, এই তো ভুল করছি, কারণ এই যে এখানে 10 ইনভার্স 2 তার উপর স্কোয়ার করলে 10 ইনভার্স 4 হবে, তার মানে এখানে 10 টু দি পাওয়ার আমাদের কত হবে 4 হবে, 10 টু দি পাওয়ার 4, তার মানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কোথায়? এ নাম্বারটা। ওকে, সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? একটু বলো সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা? এই আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, খুব দ্রুতই ক্লাস শেষ হয়ে যাবে। সবার ক্লিয়ার কিনা বলো? এই তো সবাই অ্যান্সার করে ফেলছি যে ভাইয়া এ নাম্বার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে চলে যাবো। নেক্সটে কি বলছে ভাইয়া, যে যদি একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 2 কুলম্ব আধান 5 নিউটন বল অনুভব করে, তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? সবাই দ্রুত তড়িৎ প্রাবল্যের মান কত হবে? সিম্পল একটা হিসাব ভাইয়া, তড়িৎ প্রাবল্যের মান। তড়িৎ প্রাবল্য শূন্য কি সূত্র কি রে? সিম্পল একটা সূত্র না তড়িৎ প্রাবল্যের সূত্র, যে ভাইয়া E = আমাদের F/Q, একদম বেসিক সূত্র। তাহলে দেখো আমাদের এখানে বলের মান দেওয়া আছে, কুলম্বের মান, আধানের মান দেওয়া আছে, তার মানে 5/2, তাহলে আমাদের 2.5 চলে আসতেছে। ওকে, সো 2.5 কোথায় আছে? 2.5 এই তো আমাদের এই 2.5 নাকি? ঠিক আছে, আমাদের হচ্ছে 2 5 4 1, তার মানে 5 2 10, তার মানে 2.5। সো হ্যাঁ, ডি নাম্বারটা। ওকে, ডি নাম্বার। এই তো সবাই পেরে গেছো, ধন্যবাদ। চলো আমাদের এই তো আর কষ্ট দিব না, এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো দেখি এটা কে পারো। ঠিক আছে, এটা হলে আমাদের আলহামদুলিল্লাহ স্থিরতড়িৎ শেষ করে ফেলবো। ঠিক আছে, সো সবাই একটু বলো যে এটা আমাদের কি হবে, যে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হবে? এইবার যদি ভুল করো তাহলে বাবা অবস্থা খারাপ আছে। সবাই একটু বলেন যে ভাইয়া গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হবে? গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হবে? সবাই একটু বলো তো দেখি, গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হবে? দেখো প্রাবল্য বিভব অনেক কয়বার লেখাই দিছি, সুন্দর করে নোট করাই দিছি যে ভাই এখানে প্রাবল্য বলে ডিরেক্ট মুখস্থ অ্যান্সার 0, আর বিভব বললে আমাদের কি থাকে? পৃষ্ঠের বিভবের সমান অথবা স্থির বা পৃষ্ঠের বিভবের সমান। পৃষ্ঠের সমান এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে বিভবের ক্ষেত্রে হয়। বিভব। ওকে, বিভবের ক্ষেত্রে হয়। ওকে, তো লাড্ডু সোনা সবাই পেরে গেছে। আরে জোস। সো সবাইকেই অনেক ধন্যবাদ। সো আলটিমেটলি কি করব? আজকের ক্লাস এই পর্যন্তই। সো এখন আমাকে বলো দেখি, স্থিরতড়িৎ 100% ক্লিয়ার কিনা? কোনো ঝামেলা আছে কিনা বলো, ঝামেলা আছে কি না? স্থিরতড়িৎ কোনো ঝামেলা আছে কিনা, ক্লিয়ার কিনা একটু বলো তো দেখি। ওকে, সবাই বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো রিমাইন্ডার করে দেন। ঠিক আছে, যা পড়াইছি সবগুলা ইম্পর্টেন্টই ছিল, কোনো কিছু হুদাই টপিক ছিল না। ঠিক আছে, তোমাদের খালি ফাঁকিবাজি ধান্দা, তাই না? যা পড়াইছি এখানে সব ইম্পর্টেন্টই ছিল। সুন্দর মতো দাগানো স্লাইডটা তো নিয়ে নিবা, দাগানো স্লাইডটা সবাইকে দিয়ে দিব, জাস্ট ক্লাসটা শেয়ার করে পেজে নক করলে নিয়ে নিও। সব কিছু লিখে দেওয়া আছে, হুদাই সময় নষ্ট করার আবার দরকার নেই, সব আমি লিখে দিছি, এমন না যে কোনো কিছু মুছাই দিছি। ওকে, খালি ফাঁকিবাজি চিন্তা। ওকে, সো চলো। ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সো দেখো, আমি মন খারাপ করবে আবার, এই যে ভাইয়াকে বললো যে ভাই একটু ইম্পর্টেন্ট টপিকগুলো লেখাই দিল না। সো চলো আমি একটু ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে বলে দেই যে ভাই কি আসতে পারে। ইম্পর্টেন্ট টপিকগুলো কি করবো ভাইয়া বলে দিব। ইম্পর্টেন্ট টপিকগুলো চলো বলে দেই, একটু দাঁড়াও। ইম্পর্টেন্ট কি টপিক আছে সেই টপিকগুলো একটু বলে দেওয়া যাইতে পারে। সো একটু ওয়েট করো।
আমি একটু তোমাদেরকে বলে দিই যে ভাইয়া কী কী ইম্পর্টেন্ট টপিক কী কী দেখবা তোমরা আসলে যা ছিল সবই পড়াইছি। এখান থেকে তোমরা হচ্ছে কুলম্বের সূত্রটা দেখবা, কারণ এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে। কুলম্ব সূত্র, এই সূত্রগুলো আমি লিখতেছি না, হুদাই সময় নষ্ট করার দরকার নাই, একটু আগেই সব কিছু পড়াইছি। কুলম্বের সূত্রটা পড়বা, তারপরে এখানে কী পড়বা, প্রাবল্য অবশ্যই পড়তে হবে, প্রাবল্য, তারপরে বিভব পড়বা, ঠিক আছে, বিভব পড়বা। প্রাবল্যর কয়েকটা কন্ডিশন আছে, যে প্রাবল্য ভাইয়া কখন হচ্ছে শূন্য হয়, ঠিক আছে। আর একটা কন্ডিশন আছে যে ভাইয়া ধরো এখানে চারটা চতুর্ভুজ বা আয়তর ক্ষেত্রের এখানে Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, Q3 দেওয়া আছে, Q4 দেওয়া আছে। এখন Q4 এর মান যে কোনো একটা মান মিসিং হলে আমরা কি জানি যে কীভাবে করতে হয়, যে সবগুলোর যোগফল অর্থাৎ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু 0 ধরবো। সো এখান থেকে যে কোনো একটা চার্জের মান তুমি মিসিং থাকলে বের করে নিতে পারবা, ঠিক আছে। সো কুলম্ব সূত্র, বিভবের ক্ষেত্রে আলটিমেটলি তেমন একটা পেঁচায় না, প্রাবল্যর ক্ষেত্রে একটু এই দুইটা কন্ডিশন একটু পেঁচায়। সো এই দুইটা কন্ডিশন একটু খেয়াল রাখবা। তারপরে আর কি করতে পারো, ওই যে তল ঘনত্ব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা এখান থেকে লাগবে হচ্ছে অবশ্যই ধারকত্ব টপিকটা পড়বা। ধারকত্ব কয় ধরনের হয় ভাই? দুই ধরনের, একটা হচ্ছে আমাদের গলীয়র ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমাদের সমান্তরালের ক্ষেত্রে, সমান্তরাল। ওকে, তারপরে আমরা আসবো হচ্ছে সঞ্চিত শক্তি। এই টপিকটা দ্বারাই আমাদের শেষ। এই কয়েকটা টপিক পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে সঞ্চিত শক্তি। সো এই কয়েকটা টপিক দেখো, আবারও বলতেছি যে ভাই কুলম্ব সূত্র, প্রাবল্য, বিভব, তারপরে ধারকত্ব, তারপরে সঞ্চিত শক্তি, 1 2 3 4 5, এই 5টা টপিক যদি তুমি পড়ো স্থিরতরিতের 5 টাইপস, সো ইনশাল্লাহ এখান থেকেই কমন চলে আসবে। ইনশাল্লাহ ভাইয়া এখান থেকেই কমন চলে আসবে। এই 5টা টপিক বা 5টা টাইপ যদি করো, দেখবে যে এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসার সম্ভাবনা 90 থেকে 95%। ওকে, যদি প্রশ্ন আসে। ওকে, কি খুশি নাকি এখনো মন খারাপ বলো? ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে দিলাম, এখন কি খুশি? কে জানি প্রশ্ন করছিল, এখন কি খুশি কিনা বলো? এখন খুশি যে ভাইয়া, এখন ক্লিয়ার যে ভাইয়া কোন কোন টপিক না পড়লে নয়, এই টপিকগুলান না পড়লেই নয়, এই টপিকগুলান ভাইয়া না পড়লেই নয়, তোমাকে অবশ্যই পড়ে যাইতে হবে, অবশ্যই পড়ে যাইতে হবে। পরীক্ষায় এই কয়েকটা টপিক যদি তুমি পড়ে যাইতে পারো, ইনশাল্লাহ এখান থেকেই চলে আসবে 5টা টপিক। এই 5টা টপিক একটু দেখে যাবা। ওকে, তো সবার ক্লিয়ার রে? আচ্ছা, ওকে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আবার লাইভ ক্লাস নিয়ে কালকে রাত 9টার সময় দেখা হবে। বাট তোমাদের কেন জানি হচ্ছে একটু করে হচ্ছে মানে হচ্ছে অডিয়েন্স কমে যাচ্ছে। কি তোমার পরীক্ষা ঘনায় আসছে, পড়াশোনা ছেড়ে দিচ্ছ নাকি তোমরা? অনেকেই দেখা গেছে যে হচ্ছে ক্লাসের মধ্যে হঠাৎ করে ক্লাসের সংখ্যা, লাইভের স্টুডেন্টের সংখ্যা ড্রপ হয়ে যায়, আবার হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে। সো লাস্টে এসে হাল ছেড়ে দিও না ভাইয়া। ওকে, লাস্টে এসে হাল ছেড়ে দিও না, যেগুলো বাকি আছে শেষ করে ফেলো। ইনশাল্লাহ দেখবা যে এখান থেকে একটা ভালো ফিডব্যাক আসবে। আর যাদের শেষ হয়ে গেছে অলরেডি, তারা কোনো ক্লাস করার দরকার নাই, তারা রিভিশন দাও, সমস্যা নেই। বাট যাদের এখনও শেষ হয় নাই, ভাইয়ার সাথে কন্টিনিউ করতেছে একদম প্রথম থেকে, তারা লাস্ট পর্যন্ত শেষ করিও, এটার ফল ইনশাল্লাহ পাবা। ওকে, আর যদি আগে থেকে শেষ করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি নিজের মতো রিভিশন দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে রাত 9টায়। অবশ্যই সবাই চলে আসবা ক্লাস করতে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসের দাগানো স্লাইডটা পেতে গেলে ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে স্ক্রিনশট দিয়ে মেসেজ করলেই তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।